এখন আমি নেক্সট 3-4টা যে ক্লাস নেব, একটা হচ্ছে প্রজেক্ট স্কোপের উপরে, তারপরে হচ্ছে প্রজেক্ট শিডিউলের উপরে এবং প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট। এই তিনটাকে আসলে আমরা আয়রন ট্রায়াঙ্গেলের তিনটা আর্ম বলি, এবং এটা একদম কোর জিনিস। কিভাবে স্কোপ ফাইনালাইজ করতে হবে, প্রজেক্ট আমরা কি করতে চাই, তারপরে এই প্রজেক্টের ফুল ডেলিভারি দিতে এবং কোন কাজ কখন করব সেটা শিডিউলটা কিভাবে প্রিপেয়ার করতে হবে, এবং প্রজেক্টের বাজেটিং। এই তিনটা একদম মেইন জিনিস। এর উপর বেস করে বাকি সমস্ত কিছু প্রজেক্টের আলোচনা হয় আর কি। সো এটাতে সবার প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট 3টা ক্লাস আমরা এখানে যারা আছি চেষ্টা করব যাতে মিস না হয়ে যায়, 3-4টা ক্লাস। তাহলে এখন কি করা যায়? আমার তো মনে হয় অর্ধেক পার্টিসিপেন্ট করে জয়েন করেনি, না? আরফান জয়েন করেনি, খোকন জয়েন করেনি, তারপরে তানভীর জয়েন করেনি দেখছি। I am outside, might not be able to join today. এটা জানাচ্ছে হচ্ছে তানভীর জানাবো, না? খোকন আর আরফানের কি রাস্তায় নাকি জয়েন্টের নাকি অবস্থা? হ্যাঁ, আজকে আমারও প্রচুর ব্যাক টু ব্যাক মিটিং ছিল, সারাটা দিন মিটিং এ ছিল। তাই তো মাথায় মনে কাজ করার কোনো কারণ নেই। আমি কোন রকম খেয়ে বসছি আপনার সাথে। আচ্ছা, আবার শুরু করি, কারণ রেকর্ডের তো থাকবে, তাই না? আচ্ছা, আমরা স্লাইড আমি শেয়ার করব। আমরা গত ক্লাসে একটা স্লাইড বাকি রাখছিলাম, যে স্লাইডটা ছিল এটা। আচ্ছা, দেখা যাচ্ছে স্লাইডটা? এটা তো না, আমরা বেশি স্লাইড গুলো আছে। ঠিক আছে, যে এটা ছিল যে এস্টিমেশন টেকনিক। পরীক্ষা ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে স্লাইড থেকে, কি কি এস্টিমেশন টেকনিক আমরা অ্যাজাইল ইউজ করি। তো একটা ছিল টি শার্ট সাইজিং, একটা হচ্ছে স্টোরি পয়েন্টিং, একটা হচ্ছে প্ল্যানিং ফোকাস। সো স্টোরি পয়েন্টিং সব জায়গায় আসলে আমরা সব এই তিনটাতেই আসলে আমরা ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করি, এবং অনেক সময় ফিবোনাচ্চি সিকোয়েন্সটা সবাই একদম মানে হুবহু ইউজ করে না। হুবহু মানে কি, যেমন 5, 5-এর পরে 8, 8-এর পরে হচ্ছে 13, আর 13 আর 8 যোগ করলে 21, তাই না? আর 21 আর 13 যোগ করলে হচ্ছে 34। অনেকে এদিকে গিয়ে মডিফাই করে ফেলে, মানে 21 না বলে 20, আর 20-এর পরে বলে 40, 40-এর পরে বলে 80, 100। সেই জন্য এটাকে বলা হয় মডিফাইড ফিবোনাচ্চি সিকোয়েন্স। যেখানে কথাটা লেখা আছে মডিফাইড ফিবোনাচ্চি সিকোয়েন্স বা নাম্বার আমরা ইউজ করি। এখন আসলে ইউজ করে মানে কি, আমরা কি করতে যাচ্ছি, প্রতিটা স্টোরির এস্টিমেশন করব, এবং আমরা অ্যাজাইলে প্রেফার করা হয় যে রিলেটিভ এস্টিমেশন। তার মানে একটাকে রেফারেন্স ধরে তার এগেইনস্টে আমরা মেজার করব যে বাকিগুলো তার চেয়ে কম কমপ্লেক্স নাকি কম স্টোরি পয়েন্ট লাগবে, নাকি তার চেয়ে বেশি লাগবে, সেটা কত বেশি লাগবে, ডাবল নাকি ট্রিপল, সেটা আমরা ফিবোনাচ্চি নাম্বার দিয়ে কনসিডার করি। সো এই তিনটা বিষয় আমি অন্য স্লাইড থেকে আলোচনা করব একটু, যেটা আমরা আগে করছিলাম, ওই যে শেয়ার করছিলাম আপনাদের সাথে অ্যাজাইল ল্যান্ডস্কেপ থেকে, মনে আছে? এটা আপনাদের পড়াইছিলাম আমি, এটা দেখাইছিলাম, তাই না? ডলের ব্যাপারটা, হাইট অফ দ্য ডল। সো রিলেটিভ এবং অ্যাবসলিউট এস্টিমেশন বোঝানোর জন্য। তো যখন আমরা এমনি হাইট মেজার করি তখন আসলে আমরাও কিন্তু যখন কথা মানে এস্টিমেট করেছিলাম, তখন বোধহয় লোয়েস্ট আসছিল 4 আর বোধহয় হাইয়েস্ট আসছিল 6 বা 6.5 এরকম। তার মানে বেশ একটা রেঞ্জের মধ্যে আমাদের ছিল। কিন্তু যখন আমরা পাশাপাশি কম্পেয়ার করছি যে পাশের ছোট পুতুলটার চেয়ে বড় পুতুলটার হাইট কত, তখন কিন্তু আমরা সবাই কারেক্ট করছিলাম যে এটা 3টা পুতুল হয়ে গেলেই আমরা এই বড় পুতুলটার হাইটে পৌঁছতে পারবো। তার মানে কি করতে হলো, প্রথমে আমাদেরকে একটা রেফারেন্স, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই বড় পুতুলটার হাইট মেজার করব। তার জন্য আমরা কি করছি, ফার্স্টে আসলে একটা ছোট পুতুল ধরছি, নিয়েছি রেফারেন্স হিসাবে, এবং তার সাথে আমরা
রিলেটিভলি কম্পেয়ার করছে যে এটা হচ্ছে কয়টা হলে এটা সমান হবে। হ্যাঁ, তার মানে কি, তার মানে একটু চিন্তা করেন, এটা যদি স্টোরি পয়েন্ট 3 হয়, ধরেন এই ছোট পুতুলটা করতে 3 স্টোরি পয়েন্ট লাগবে, তাহলে এটা করতে কত লাগবে? 3 গুণ। তাহলে 3 থেকে 9, 9 যেহেতু কোন নাই, তাহলে 8 হবে কিংবা 13 হবে। আমরা হয়তো 8-এ যাবো, যে 8 হলে আমরা এই বড় পুতুলটা তৈরি করতে পারবো। এইভাবে আসলে এস্টিমেশন করা হয় অ্যাজাইলে। এবং আমরা 3টা টেকনিক দেখলাম, তাই না? এটা একটু দেখেন, এই যে এই স্লাইডটা, যে একটা হচ্ছে, এবং আমি বলছিলাম যে স্টোরি পয়েন্ট হচ্ছে ফাংশন অফ রিস্ক, কমপ্লেক্সিটি এন্ড লেবার বা এফোর্ট। এই স্লাইডটা কিন্তু আপনাদের আগে দেওয়া আছে। তা আমাদের স্টোরি স্টোরি কোথায় থাকে আসলে? স্টোরি জিনিসটা কি? ব্যাকলগে থাকে। হ্যাঁ, মানে আমাদের প্রোডাক্ট ব্যাকলগে স্টোরি থাকে, তাই না? আমরা আসলে স্টোরি আকারে সমস্ত রিকোয়ারমেন্ট কালেক্ট করি। এটাকে আমরা অনেক সময় ওয়ার্ক আইটেম বলি, সিম্পলি ওয়ার্ক আইটেম বলতে পারি, যে আমরা কি কাজ করবো আসলে এই প্রজেক্টে। আর এটা অ্যাজাইলের পরিভাষায় এটা বলা হয় আসলে স্টোরি ইউজার স্টোরি। ইউজারের কাছ থেকে স্টোরি আকারে শোনা হয় রিকোয়ারমেন্ট। টিপিক্যাল আমরা যেভাবে রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশন নেই, সেটা আসলে একটু ডিফারেন্ট। কিন্তু অ্যাজাইল করে কি স্টোরি আকারে, যে আমার ইউজার যেটা বলতেছে সেটাকে আমরা কালেক্ট করবো, এবং তার একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাট আমি একটা পরে আপনাদেরকে দেখাবো। সেই ফরম্যাটটা কি দেখেন, একটা স্লাইডে একটু দেখাই, সব বিভিন্ন জায়গায় আছে, সেগুলা পরে পাবেন আবার। এই যে ফরম্যাটটা হচ্ছে এটা, ইউজার স্টোরি ফরম্যাটটা কি? অ্যাজ এ ইউজার, এই যে নিচে যে ফরম্যাটটা আছে ব্লু কালারে, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু সামথিং, আই ওয়ান্ট টু অবজেক্টিভ, মানে আমি কি করতে চাই, সো দ্যাট আই ক্যান get why the objective brings value, I can get the value or benefit. So এটা ফরম্যাটটা কি আসলে, as a user I want to do this so that I can get this benefit। তার মানে আমি as a user কি করতে চাই এবং করলে আমি কি বেনিফিট পাবো, এই সিম্পল ফরম্যাটের কাস্টমারের কাছ থেকে তার রিকোয়ারমেন্ট নেওয়া হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি as a user, ধরেন আমি দারাজের কথা বলতেছি, যে আমি অনলাইনে বা ই কমার্স সাইট, আমি ই কমার্স সাইটে গিয়ে কি করবো, যে আমি আসলে প্রোডাক্ট সার্চ করে প্রোডাক্ট আমার শপিং কার্টে নেবো এবং আমি এটা যাতে অনলাইনে কিনতে পারি। তাহলে এরকম যদি একটা স্টোরি হয়, তাহলে কি বলবো, যে অ্যাজ এ কাস্টমার আই ওয়ান্ট টু সিলেক্ট প্রোডাক্ট, ইজিলি সিলেক্ট প্রোডাক্ট so that I can sell. কিন্তু ভাই সেল হবে না, আমি দারাজ ইউজার হয় না, দারাজ ইউজার না, আমি ইউজার, আমি অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ কাস্টমার হ্যাঁ, আই ওয়ান্ট টু সিলেক্ট প্রোডাক্টস so that I can buy, easily buy মানে বেনিফিটটা বলতে হবে, ইজিলি বাই, বা মানে I can buy online। সো তার মানে আমি কি বলতেছি, আমি অ্যাজ এ ইউজার আমি কি করব এবং করলে আসলে কি বেনিফিট পাবো। সো অ্যাজাইলের কিন্তু এই সিম্পল একটা সেন্টেন্স, এটাতে কিন্তু অনেক ব্যাপার আছে। কি ব্যাপার আছে দেখেন একটু, যে আমরা কিন্তু শুরু থেকে বলতেছি প্রজেক্ট ডেলিভার ভ্যালু, তাই না? এবং প্রজেক্ট করি কেন? ভ্যালু ডেলিভারির জন্য। এবং আমাদের কিন্তু সবসময় বলা হচ্ছে যে ভ্যালুটা সামনে রাখতে হবে, যে আমরা আসলে কি ভ্যালু বিজনেসের জন্য ক্রিয়েট করতে চাচ্ছি বা কাস্টমারের জন্য ক্রিয়েট করতে চাচ্ছি। তো দেখেন, একটা যখন আমরা রিকোয়ারমেন্ট, সিম্পল একটা রিকোয়ারমেন্ট নিচ্ছি কোনো একটা কাস্টমারের, পুরো প্রজেক্টে না, কিন্তু তখনও কিন্তু উই আর ফোকাসিং অন দ্য ভ্যালু, যে কি বেনিফিট আমরা তাকে দেবো। ঠিক আছে, এটা কিন্তু বিউটি অফ ইউজার স্টোরি, যেটা ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু এটা থাকে না। আমরা জাস্ট স্পেসিফিক কালেক্ট করি, এটার সাথে ভ্যালুর কোনো কানেকশন থাকে না। কিন্তু অ্যাজাইলে প্রতিটা কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আমি গ্যাদার করতেছি, সেখানেও আসলে ভ্যালুকে অ্যাড করা হয়, যে আসলে সে এটা দ্বারা কি বেনিফিট পাবে বা কি ভ্যালু পাবে। ফরম্যাটটা আসলে এইভাবে তৈরি করা হয়েছে। দেখেন, ইউজার স্টোরি হেল্পস টিমস ফোকাস অন দ্য ভ্যালু প্রোভাইডেড টু দ্য ইউজার। মেইন ফোকাস থাকবে দ্য ভ্যালুটার ব্যাপারে, কি করলে কি হবে এটা না, তার চেয়ে বেশি হচ্ছে এটা করলে তার জন্য ইজি হবে নাকি তার জন্য বেনিফিট হবে নাকি তার লাইফ মানে আরো স্মুথ হবে, এইসব। ইউজার স্টোরিজ ফ্রেম হু ইজ দ্য বেনিফিট, who is to benefit from the work of the team। এবং এখন এই লাইন থেকে দেখতে পারবেন যে কার জন্য করা হচ্ছে, সেই হু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কি করা হচ্ছে, তাই না? হোয়াট করা হচ্ছে সেটাও পেয়ে যাচ্ছি, আর করলে কি ভ্যালু বা বেনিফিট হবে সেটা কিন্তু আমরা পাচ্ছি, হু পাচ্ছি, হোয়াট পাচ্ছি এবং হোয়াই পাচ্ছি।
ঠিক আছে? So framing the user's desire as a story instead of detailed requirement or a specification enables the team to focus on the user and the what they value. ঠিক আছে? So এটা কিন্তু একটা চমৎকার বিষয়। এখানে এর মধ্যে আমরা who, what এবং why একটা সেন্টেন্সের মধ্যে আমরা কালেক্ট করতেছি কাস্টমারের কাছ থেকে। এবং আমাদের ফোকাস কিন্তু প্রজেক্টের ফোকাস যেমন এরকম প্রতিটা রিকোয়ারমেন্টের এবং স্পেসিফিকেশনের ফোকাস যাতে এটা থাকে, এই জন্য আসলে এই ফরম্যাটটা অ্যাজাইলের সব জায়গায় ইউজ হয়, ট্রেডিশনাল রিকোয়ারমেন্ট ইউজ হয় না। যেখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখেন, এই যে আমি বারবার বলে আসছি যে আসলে অ্যাজাইলের রিকোয়ারমেন্ট অনেক সময় নোটপ্যাডেই করা হয়, যে পোস্ট-ইট নোটে। সো একটা পোস্ট-ইট নোটে লেখা হয়েছে দেখেন, এই যে অ্যাজ এ প্লেয়ার I want to switch between my equipped weapons, এটা খেলার গেমের আর কি কথা বলা হচ্ছে, while sprinting, যখন আমি দৌড়াতে থাকবো, so that I don't have to stop to see my inventory. আমরা যারা ফাইটিং গেম খেলি, আমি যদি ইনভেন্টরিতে কি আছে না এটা যদি খুঁজতে থাকি, তাই তো আসলে অলরেডি I will be killed by my enemies, তাই না? সো আমি মানে যখন স্পিন করবো তখনই যেটা আমি সিলেক্ট করতে পারি এবং যেটা অ্যাভেলেবল আছে ওটিতে দিয়ে যাতে ফাইট করতে পারি, দেখে এবং সিলেক্ট করতে যাতে না হয় যে কোনটা আমার আছে আর কোনটা নাই। সো দেখেন এই যে এই ফরম্যাটে লেখা হয় এবং এখানে এই যে একটা টাইটেল থাকে, অনেক সময় একটা টাইটেল দেওয়া হয়, সব জায়গায় টাইটেলটা থাকে না, এটা থাকলেই হয়। ডান দিকে কি লেখা আছে দেখেন, স্টোরি পয়েন্ট, মানে এটা এই জিনিসটার এই রিকোয়ারমেন্টটা বাই স্টোরিটা ডেলিভারি দিতে কত স্টোরি পয়েন্ট লাগবে। সো যে টিমটা কাজ করতেছে সেটা আসলে আইডেন্টিফাই করছে 2 স্টোরি পয়েন্ট লাগবে, ঠিক আছে? সো এইভাবে আসলে স্টোরি পয়েন্ট কালেক্ট করা হয়, আর সফটওয়্যারও এটা করা হয়। আর যখন ইউজার স্টোরি কালেক্ট করা হয় তখন আসলে 3টা কাজ করা হয়। এটা একটু আমাদের বইয়ের বাইরে, কিন্তু একটু জানলে বেটার হবে। সেটা হচ্ছে 3C মানে কি? কার্ড, মানে একটা কার্ডে লেখা হয়, ইন্ডেক্স কার্ড বা পোস্ট-ইট নোটে, এবং কনভারসেশন করা হয় কার সাথে? কাস্টমারের সাথে বা প্রোডাক্ট ওনারের সাথে, যে আসলে কি ফিচার চাচ্ছে, হোয়াই, এই যে 3টা বিষয়, হোয়াই, হু, হোয়াই এবং না হু, হোয়াট এবং হোয়াই, কনভারসেশন করে ঠিক করা হয়। এবং ফাইনালি কনফার্মেশনটা মানে কি? এই যে আমরা দেখালাম না, এই যে ইন্ডেক্স কার্ড, এর পিছনে আসলে লেখা হয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে এই যে কাস্টমার এটা চাচ্ছে এর এগেইনস্টে কি কি ক্রাইটেরিয়া মিট করলে কাস্টমার বলবে যে এটা অ্যাকসেপ্টেড, সেটা এক বা একাধিক অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এই স্টোরির পিছনে লেখা হয়, সেটাকে বলা হচ্ছে কনফার্মেশন। তার মানে যখন আমরা ইউজার স্টোরি কালেক্ট করব তখন 3C ইউজ করা হয়, মানে এটা একটা প্র্যাকটিস। কার্ড ইউজ করা হয়, কনভারসেশন করা হয় যতক্ষণ আমি ক্লিয়ার না যে রিকোয়ারমেন্টটা কি এবং আমি স্টোরিয়াকে লিখতে না পারি, এবং ফাইনালি আবার তার অপোজিটে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা হয়, যাতে আমি পরে যখন ইউজার স্টোরিটা তৈরি হয়ে যাবে তখন যাতে ওই পিছনের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারি যে হ্যাঁ তোমাদের সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট হয়েছে। সেটা হচ্ছে কনফার্মেশন। এই জিনিস তিনটা যখন হয়ে যায় তখন এটাকে আমরা বলি যে স্ট্যাটাস, সেটাকে বলা হয় DOR। লাস্ট ক্লাসে বলছিলাম না, DOR মানে কি? ডেফিনেশন অফ রেডি। তার মানে এখন টিম কাজ করতে রেডি, তাদের সমস্ত রিকোয়ারমেন্ট গ্যাদার হয়ে গেছে, এখন তারা কাজ করতে পারবে, ডেভেলপমেন্ট শুরু করতে পারবে। এর সাথে আরেকটা বেস্ট প্র্যাকটিস আছে ইউজার স্টোরি কালেকশনের সময়, সেটাকে বলা হয়, আমি যদি মানে লিখি এখানে কি, এটা দেখেন তো, ইনভেস্ট। এটাও প্র্যাকটিস করা হয়, মানে ইউজার স্টোরিটা যাতে এমন হয় যাতে ইনভেস্ট ক্রাইটেরিয়া মিট করে। ইনভেস্ট মানে এক একটা ইউজার স্টোরি যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, এমন বড় কম্পাউন্ড বা কমপ্লেক্স যাতে ইউজার স্টোরি না হয় যার মধ্যে আসা একাধিক আবার ইউজার স্টোরি লুকে আছে। সেটা হলে কি করবে? টিম ওটাকে আবার ভাগ করে আরো স্মলার করবে যাতে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হয়। তারপর নেগোসিয়েটেবল হয়, কাস্টমারের সাথে বা প্রোডাক্ট ওনারের সাথে নেগোসিয়েশন করতে পারি, ডিসকাস করতে পারি। এবং অবশ্যই প্রতিটা ইউজার স্টোরি ভ্যালুয়েবল হতে পারে, ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকতে হবে, এবং এস্টিমেবল হতে হবে। তার মানে কি, যে আমি 2 স্টোরি পয়েন্ট বলতেছি বা 3 বলতেছি, এরকম যেন এস্টিমেট করতে পারি আমি। কেন অনেক সময় এমন স্টোরি হতে পারে যেটা আমরা এস্টিমেট করতে পারছি না, তখন কি করে? তখন অ্যাজাইল টিম, যে আমরা অনেক ধরনের কার্ড বলছিলাম না, স্ক্রাম সবাই কি ডাউনলোড করছিলেন অ্যাপটা? এবং আমরা একটা ক্লাসে দেখাচ্ছিলাম যে অ্যাপের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, তাই না? তো 0 আছে, তারপরে 100 আছে, তারপর অসীম, এরকম একটা ইনফিনিটি একটা সাইন আছে। তো 100 বা ইনফিনিটি সাইন মানে হচ্ছে এটা এস্টিমেবল না, এত বড় বা এত কমপ্লেক্স বা এত কম্পাউন্ড, যেটাকে আরো ব্রেকডাউন করতে হবে।
সো আমাদেরকে আসলে ইউজার স্টোরি এত ছোট রাখতে হবে যাতে টিম সহজে এস্টিমেট করতে পারে। বা আমার চিন্তা করেন আমরা একটা ইটারেশনে ধরেন যে 50 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারবো, কিন্তু সাইজ দেখা যাচ্ছে একটা স্টোরি 100, তাই তো এটা করা যাবে না এই ইটারেশন। সো দ্যাটস ওয়াই এটাকে আসলে আরো ব্রেকডাউন করতে হবে যাতে এস্টিমেবল হয় এবং স্মল এনাফ হয় এবং টেস্টেবল হয়। দ্যাট মিনস যে কনফার্মেশন, হ্যাঁ, এক্সেলেন্স ক্রাইটেরিয়া থাকে এবং সেটা আমরা মিট করে যাতে বলতে পারি যে আমাদের ডেলিভারি কমপ্লিট। সো এটা আসলে আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমাদের ইউজার স্টোরি বেস্ট প্র্যাকটিস আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, 3C এবং ইনভেস্ট। ঠিক আছে, আমি কোথায় ছিলাম? আমরা ইউজার স্টোরি নিয়ে কথা বলতেছিলাম, একটা এক্সাম্পল দেখতেছিলাম এবং এটা দেখলাম। এবার আসি এই যে আমরা এস্টিমেশন টেকনিক নিয়ে কথা বলতেছি। এখন আমি বলতেছিলাম যে তাহলে ইউজার স্টোরি কোথায় থাকতেছে? আমরা সবগুলো প্রোডাক্ট ব্যাকলগে রাখতেছি আমাদের ইউজার স্টোরি, রাইট? এবার এটা কিভাবে আছে? ক্যারেক্টারাইজ করা আছে, তাই না? ক্যারেক্টারাইজ করা আছে। এখন আমরা যখন এস্টিমেশন শুরু করি তখন কখন করি? এটা কোন ইভেন্টে করি এস্টিমেশন? অ্যাজাইলের কোন ইভেন্টে এস্টিমেশন করা হয়? 4টা না 5টা ইভেন্ট আছে না অ্যাজাইলের? অ্যাজাইলের ইভেন্ট কয়টা? 5টা না? ইটারেশন প্ল্যানিং এ করা হয় না এস্টিমেশন নাকি? সবাই ভুলে গেছে দেখতেছি আমি। এস্টিমেশন কখন করব? ইটারেশন প্ল্যানিং এ, তাই না? হ্যাঁ, তখনই আসলে আমরা এস্টিমেট করব, না হয়তো আমি বুঝতে পারবো না যে আমার যদি এক্সেস সাইজ নিয়ে নেই তাই তো আমি ইটারেশন ডেলিভারি দিতে পারবো না। আমার টিম যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু স্টোরি পয়েন্ট দিতে হবে। সো আমরা স্টোরি পয়েন্ট দিয়ে করি যেটা ইউনিটলেস। হ্যাঁ, সো প্রথম যেটা হতে পারে এরকম, দেখেন সবচেয়ে সিম্পল একটা ইউজ হয়, সেটাকে বলা হয় টি শার্ট সাইজিং। টি শার্ট সাইজিং আমরা কি জানি? আমরা তো ওই যে এই ফিগারটা একটু দেখি, যে এই যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এক্সএসএল এরকম আছে না? এখন আমার ব্যাকলগে যতগুলো আইটেম আছে, আমরা টপ ধরেন 3টা 4টা বা 5টা নিলাম, 5টা স্টোরি আমরা এই ইটারেশন ডেলিভারি দেব। তাহলে এখন আমরা এস্টিমেট করে দেখবো যে কোনটা আসলে স্মলের মধ্যে পড়ে। এটা কি স্মল? স্মল কোনটা? যেটা আসলে ফিবোনাচ্চি সিকোয়েন্সে নাম্বারে 1 থেকে 3 এর মধ্যে পড়ে, সেটাকে আমরা বলতেছি স্মল টি শার্ট। আর মিডিয়াম কোনটা? যাতে 5 কিংবা 8 এই রেঞ্জে যেগুলো পড়ে, সেটা ধরেন এই স্টোরিটা এই যে এখানে চলে আসছে, যেগুলো হচ্ছে সব স্টোরি। এখানে 5টা স্টোরি আছে, এখানে 5টা, এখানে 5টা, এখানে 4টা। হ্যাঁ, সো এখান থেকে আসলে আমরা বাছাই করে বলতেছি যে এটাকে মিডিয়াম সাইজের নাকি লার্জ সাইজের নাকি এক্সেল সাইজের, নাকি আরো একটা হতে পারে এক্সএক্সএল। হ্যাঁ, এখানে আরো ছোট হতে পারে, তাই না? এক্সট্রা স্মল। কি লিখি আমরা ওটা? এক্সট্রা স্মল হতে পারে, তাই না? সো এখানে 4টা দিয়ে দেখানো হয়েছে যে আমরা স্টোরিগুলোকে এইভাবে যদি সাজাই, এটা কোথায় হবে, এটা কোথায় হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি এস্টিমেট করতে পারছি যে আমাদের আসলে কোন স্টোরিটা ডেলিভারি দিতে কত স্টোরি পয়েন্ট লাগবে, আমাদের সাইজটা কি, সাইজের আমরা ধারণা পাচ্ছি। তো টি শার্ট সাইজিং এটা কিন্তু অ্যাজ ওয়েল ইউজ হয় আমরা যখন সাইজিং করি, এস্টিমেশন করি। আর প্ল্যানিং পোকার যেটা বলা হচ্ছে, আমি আবার ব্যাক করি। আর আমরা এই যে এই নাম্বারটা ইউজ করি, আমি যেটা বললাম ফিবোনাচ্চি, হ্যাঁ, সিকোয়েন্স আমরা ডাইরেক্টলি অনেক সময় ইউজ করা হয় না, অনেকে ইউজ করে। বেশিরভাগ জায়গায় আসলে ইউজ হয় মডিফাইড। মডিফাইড কেন? যে এই জায়গার পরে গিয়ে আমরা আরো সহজ করছি আর কি, সরল ভাবে করছি 20, 40 তারপরে 100। এবং এই যে যখন আমরা প্ল্যানিং পোকার গেম খেলি, এটা আমাদের একটা ভিডিও দেখার কথা ছিল। আমরা মনে হয় ভিডিওটা দেখি, তাইলে আমার এক্সপ্লেনেশন আর অত করতে হবে না। ভিডিওটা আমরা একটু দেখি। ওভারহেডস, প্ল্যানিং পোকার। সাউন্ডটা শেয়ার, স্ক্রিন শেয়ার করি।
শেয়ার স্ক্রিন, শেয়ার সাউন্ড। আচ্ছা, একটু বলবেন যে সাউন্ডটা পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, Welcome to the Project Management Institute's Spotlight Series. পাচ্ছি আমরা সাউন্ড? হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেন, এটা আমাদের বেশ একটু লম্বা ভিডিও, 3.5 মিনিট। এর মধ্যে প্ল্যানিং পোকারটা পুরো বুঝতে পারবেন। হ্যাঁ, Let's shine a spotlight on planning poker. Gathering reliable and workable estimates for agile tasks and user stories can be difficult. The more familiarity they have with the work, the easier it is for the development team to estimate. Likewise, the familiarity amongst the team members helps them to provide accurate estimates. The longer a team is together, the better they can make use of their velocity and collective strengths. Nevertheless, estimates are still guesses, and you and your team will need to make educated guesses. You can use planning poker to facilitate the estimation process and add a little fun to the event. You begin by handing everyone a set of cards made from note cards or thick cardstock. You must write numbers on the cards or have each person create their own set of cards. Using a marker or pen, each card must get one unique number. The numbers depend on you and the size of your product backlog items. Typically, teams use the Fibonacci sequence, also known as the golden ratio. The Fibonacci sequence provides a good set of numbers to work with and fits most agile project needs. Now each person on your team has cards reading 1, 2, 3, 5, 8, and 13. Each person should make 2 more cards, 0 and 100. We'll see why in a second. Once every person has their card set, they can place their cards in their hands, present a backlog item to the team, and have the team discuss its contents, purpose, and any relevant information to remind the team what the item is about. Next, ask everyone to think about how many story points, or hours if you prefer, the item should get. Have every person select one card from their hand to represent the number of points they think the item will take to complete and place it face down in front of them on the table. Once everyone has put down their cards, have them flip over their cards at the same time to view the results. In this example, all participants have picked either the 3 or 5 card, so there is a general consensus among the team as to how long or how much effort the item should take to complete. Since we are move on to another item and repeat the process. This time we have a variety of cards, meaning that there is not much clarity as to what this item entails. What we get next is the most important part of planning poker, the discussion. The team discusses why they each chose the card they did. You can start with the outliers, if you want, to help the discussions bring out the risks, both positive and negative, about the item and the work it requires. After sufficient discussion, you can ask everyone to play again. They can pick the same card, or based on what they have heard and considered, they can select a different card. And remember those 0 and 100 cards you made? They can be played at any time. The 0 signals the team that there is not enough information to make the decision. The 100 signals that there is a lot more work or complexity involved that is not being considered. And remember, it is the discussion that is the most important and valuable part of planning poker. And that's how to get estimates and discussion going about those estimates in a fun, eventful way. Thanks for using the PMI's. বুঝতে পারছি আমরা প্ল্যানিং পোকার মানে একটা আইটেম নিয়ে আমরা জিজ্ঞাসা করি এবং একটা রেফারেন্স ঠিক করা হয় আগে, সেই রেফারেন্সটার সাথে আসলে দেখা হয়। যেমন আমরা আর ওখানে বললো কি 0 মানে not enough information to make decision, আবার অনেক জায়গায় আছে 0 means item is already done, যদি কেউ 0 কার্ড দেখায় আর কি। তো পিএমআই যেটা বলছে ওটাই আমরা নেই, ডান দিকেটা not enough information to make decisions, তার মানে আরো আমাদেরকে ডিসকাস করতে হবে। আর 100 হচ্ছে too big, need to speak। এই স্পিক শব্দটাকে অ্যাজাইলে আসলে স্লাইসিং বলে, তার মানে হয়তো এটা কম্পাউন্ড একটা স্টোরি, মানে এত বড় যেটাকে কম্পাউন্ড মানে দুইটা যোগ হয়ে আছে, এটাকে আরো ভাগতে হবে, বা কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স, এটাকে আরো আমরা ব্রেকডাউন করার ছোট ছোট সিম্পল স্টোরিতে বানাবো। আবার
আপনার যদি অ্যাপটা ডান করে দেখেন ওখানে প্রশ্নবোধক আছে। প্রশ্নবোধক মানে হচ্ছে কোন একজন কেউ যদি কোনো কার্ড দেখে প্রশ্নবোধক, তার মানে সে আসলে বুঝতে পারে নাই স্টোরিটা, বা তার কোনো কোশ্চেন আছে যেটা সে আরো ক্লিয়ারেন্স চায় এস্টিমেট করার জন্য। আর ইনফিনিটি সিম্বল থাকলে, যদি কেউ ইনফিনিটি সিম্বল দেখায়, তার মানে দিস টাস্ক ক্যানট বি কমপ্লিটেড। এত কমপ্লেক্স বা এত বিগ, এটা আমাদের সামর্থ্যের বাইরে। আর একটা দেখেন আছে কফি কাপ, মানে আই এম টায়ার্ড, লেটস হ্যাভ এ ব্রেক। ঠিক আছে, এটা বলে সব তখন এরকম যদি কেউ দেখায়, তাহলে আমরা আসলে টিমকে ব্রেক দিয়ে, যেহেতু অনেকক্ষণ ধরে এটা আসলে প্ল্যানিং চলতেছে, আমরা হয়তো 2 ঘন্টা পরে টি ব্রেকে গেলাম কফি খাওয়ার জন্য। সো এইভাবে আসলে এস্টিমেশন টেকনিক ইউজ করা হয়, প্ল্যানিং পোকার গেমটা খেলা হয়। তাহলে দেখেন এই যে এখানে একটু ছবি আকারে দেখা যাচ্ছে স্টেপস গুলা, কাস্টমার রিস স্টোরি বা প্রোডাক্ট ওনার স্টোরিটা বলে। যদি প্রশ্ন থাকে বা কিছু থাকে, সেটা টিম জিজ্ঞাসা করবে, ক্লিয়ার হবে, তারপরে তারা আসলে এস্টিমেট করবে। এস্টিমেট করার পর যদি দেখে যে সবাই এক কনসেনসাসে পৌঁছতে পারে নাই, তাহলে আমরা ডিসকাস করবো। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট প্ল্যানিং প্রোগ্রাম। ডিসকাস করে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কোথায় গ্যাপটা আছে। তারপর আবার আমরা গেমটা খেলবো। খেলে যদি আমরা কনসেনসাসে পৌঁছতে পারি, তাহলে আসলে আমরা কি করবো, তাহলে আমরা এটা নিয়ে নেবো। যেমন এখানে সে ফোরটা তারা নিয়ে এসে, তাহলে 4 হয়ে গেল সেই স্টোরিটা, স্টোরি পয়েন্ট। ঠিক আছে, সেইভাবে আসলে করা হয়। এখানে দেখেন একটা বোধহয় পিডিএফ ফাইল খুলে রেখেছিলাম আমি, এই যে নাকি এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো লেগো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন লেগোতে এখানে দেখেন এই যেগুলো আসলে সব লেগো দিয়ে তৈরি। সো আমরা আসলে এখানে কি করছি, প্রথমে এই হেলিকপ্টার বানানো বা হেলিকপ্টার বানাটাকে 3 স্টোরি পয়েন্ট দিয়েছি, এটা আমাদের রেফারেন্স। এখন এটা দিয়ে এখন আমরা কি করবো, টিমকে বলবো যে তুমি এস্টিমেট করো এটা বানাতে, এই আইটেমটা বানাতে কত স্টোরি পয়েন্ট লাগবে। ঠিক আছে, তখন কিন্তু যে ওই দেখাবে আর কি 5, এটা কি হতে পারে 5 হতে পারে, কেউ বললো 5, কেউ বললো 8, কেউ আবার বলবো যে এটা 3 লাগবে। সো এইভাবে প্রথম রাউন্ডে যদি কনসেনসাসে না পৌঁছা যায়, তাহলে কি করতে হয়, যে সবচেয়ে লোয়েস্ট বসছে এবং যে সবচেয়ে হাইয়েস্ট বসছে, সেই দুজনকে বলা প্রশ্ন করা হয় যে তুমি কেন হাইয়েস্ট বললে আর তুমি কেন লোয়েস্ট বললে। তাদের ব্যাখ্যা শুনে, হ্যাঁ, কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে আমরা ক্লিয়ার করে তারপর আবার আরেক রাউন্ড খেলি। সেকেন্ড রাউন্ডে যদি কনসেনসাসে না পৌঁছে, তাহলে জেনারেলি কি করা হয়, এটা আসলে আমরা টিম চার্টারে লিখি যে হাইয়েস্ট বা হাইয়েস্ট এবং লোয়েস্ট দুইটাকে যোগ করে আমরা এভারেজ করতে পারি। এরকম যেটা ইচ্ছা আমরা নিয়ম ইউজ করতে পারি আর কি। সো এইভাবে আসলে আমরা এস্টিমেট করি, এটা শেষ, এরপর আমরা হয়তো এটা নিয়ে এস্টিমেট করবো, তারপর এটা নিয়ে এস্টিমেট করবো। সব জায়গায় কিন্তু এটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করবো। এর তুলনায় এটা কত কমপ্লেক্স বা এটা করতে কত বেশি সময় লাগবে বা কত বেশি এফোর্ট দিতে হবে, এইভাবে কম্পেয়ার করে আমরা এস্টিমেট করবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওই লাস্ট স্লাইডে নিয়ে আলোচনা, প্ল্যানিং পোকার, টি শার্ট সাইজিং এবং হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। এবার আমরা নতুন টপিকে যাব। আচ্ছা, গত ক্লাসে তো আমি দিয়ে দিয়েছিলাম না, স্লাইড দিয়েছিলাম, যে নতুন স্লাইড যে আমাদেরকে দিচ্ছে সেটা কিন্তু আমরা এখন করবো আর কি। এটাও ক্লোজ করি। তাহলে আমাদের কিন্তু কি হলো, মডিউল 1 শেষ হলো। আমরা এখন যাব মডিউল 2 তে, এবং যেটা আসলে এই যে আমরা একটু খেয়াল করি, ও এখানে তো লেখাই দেখা যাচ্ছে না, এমন কালার ইউজ করছে লেখা দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এটা আমাদের কি মডিউলটা হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। এখন আমরা আমাদের 5টা কিন্তু মডিউল, তাই না? ফার্স্ট মডিউল ছিল হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। থার্ড হচ্ছে ডুইং দ্য প্রজেক্ট অথবা ডুইং দ্য ওয়ার্ক। তো স্টার্টিং দ্য প্রজেক্ট আর ডুইং দ্য ওয়ার্ক, এই দুইটা কিন্তু আসলে প্রসেস নিয়ে, দুইটা হচ্ছে প্রসেস নিয়ে। আমরা এখন নেক্সট দুইটা যে লেসন পড়বো বা মডিউল পড়বো, প্রতিটা সবচেয়ে বড় মডিউল আসলে এখানে আসছে 9টা, এখানে মোস্ট প্রবাবলি 9টা আছে, আর পরের মডিউলে আছে 8টা। ঠিক আছে, এই 8টা মানে কি টপিক, আসলে টপিক।
সো টোটাল 17টা টপিক কিন্তু আমরা এখানে পড়বো এবং এই দুইটা লেসন বা দুইটা মডিউল ডাইরেক্টলি আসলে পিএমবক এর সাথে কানেক্টেড। মনে আছে আমরা পিএমবকে পড়েছিলাম 49টা প্রসেস, তাই না? এবং 50% প্রশ্ন আসবে প্রসেস থেকে। সেই প্রসেসের আলোচনা আসলে দুইটা টপিকের মধ্যে আছে, স্টার্টিং দ্য প্রজেক্টে এবং হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক। এই দুইটাতে আসলে আছে এবং এটা একদম মানে ক্লোজলি রিলেটেড টু পিএমবক। পিএমবকের প্রতিটা চ্যাপ্টারের সাথে এটা অ্যালাইন আছে। সো প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, তাই না? আমি ফন্টটা একটু চেঞ্জ করি, এটা কালো না হয়ে কি হচ্ছে, একই অবস্থা, এমন কালো দিচ্ছে। ওকে, সো ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ ম্যাথোলজি, এটা কিন্তু আমরা পড়ছি, মনে আছে? এটা কিন্তু আমরা কমপ্লিট করছি কখন? ওই যে ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, তারপরে অ্যাজাইল, প্রেডিক্টিভ, হাইব্রিড। হ্যাঁ, এটা কি ছিল? এটা চ্যাপ্টার নাম্বার কি ছিল অ্যাজাইল প্র্যাকটিস গাইডের? চ্যাপ্টার নাম্বার 3 এবং পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ ছিল। এটা আমরা প্রথম একটা দুইটা ক্লাসে কমপ্লিট করছি এটা, এই টপিকটা। ঠিক আছে, মনে আছে কিনা আমি জানি না। তো এই টপিক কিন্তু আমরা ফুললি তখন মানে কমপ্লিট করেছিলাম। সো আমরা কিন্তু এই টপিকটাতে যাব না, আমরা বাকি 8টা টপিক পড়বো আসলে। সো এখানে যে বাকি 8টা টপিক, তার মধ্যে শুরু হবে, আমি যে বলছিলাম যে আমাদের আয়রন ট্রায়াঙ্গেল, যেখানে আসলে একটা সাইডে থাকে হচ্ছে স্কোপ, একটা সাইডে থাকে শিডিউল, একটা সাইডে থাকে কস্ট। সেই 3টা টপিক আসলে একদম সিকোয়েন্সিয়ালি আমরা পড়ব। প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, এন্ড প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স। সেই 3টা টপিক হচ্ছে আমাদের কোর অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের স্কোপ জানতে হবে, শিডিউল জানতে হবে এবং কস্ট জানতে হবে। এরপরে এর উপর বেস করে আসলে আমরা কাজ করব এবং এই স্কোপটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো উইদিন দিস শিডিউল এবং উইদিন দিস বাজেট। ঠিক আছে, সো আজকের টপিক হচ্ছে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। সো আমি সেখানে যাচ্ছি, যেগুলো আমরা পড়েছি ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, আমি এখান থেকে শুরু করছি। দেখা যাচ্ছে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, টপিক বি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন করি, যেখানে আমরা যে বাড়ি বানাচ্ছি, একটা ধরেন একটা বাড়ি বানাবো আমরা, 5 তলা একটা বাড়ি বানাবো। আচ্ছা সিম্পলি আমরা যদি বলি স্কোপ, স্কোপ জিনিসটা কি আসলে? হোয়াট ইজ স্কোপ? স্কোপ মানে কি? মানে কি কাজ করার সুযোগ আছে, কি মানে আমরা করতে প্রজেক্টে কি করতে চাই, তাই না? হ্যাঁ, প্রজেক্টের আউটপুটটা কি, ডেলিভারেবলটা কি, রিকোয়ারমেন্টটা কি, অবজেক্টিভ। তো সেই ডিটেল রিকোয়ারমেন্ট বা ডিটেল আমাদের যে ডেলিভারি দিতে হবে সেটা হচ্ছে স্কোপ। আমরা বলি না স্কোপ অফ ওয়ার্ক, SOW। প্রায় সব কন্ট্রাক্টে যখনই সাইন করবেন সেখানে সবচেয়ে মেজর পার্ট কি? স্কোপ অফ ওয়ার্ক। বা অনেক সময় টর বলি আমরা, টার্মস অফ রেফারেন্স, যে আমাদের কি কি ডেলিভারি দিতে হবে। সো আমরা যখন একটা প্রজেক্ট শুরু করতেছি, ধরেন আমরা পদ্মা প্রজেক্ট করবো, তার মানে কি আমাদের ডেলিভারি কি? পদ্মা ব্রিজ। ঠিক আছে, সেটা আমাদের ডেলিভারি। একটা 5 তলা বিল্ডিং বানাবো, তাহলে আমাদের ফুল 5 তলা বিল্ডিংটার যে ফিচার্স গুলো আছে, ফাংশনালিটি আছে, সবগুলোই হচ্ছে এটার স্কোপ। রাইট, তো স্কোপ মানে সিম্পলি কিন্তু আমরা বলতে পারি হোয়াট অফ দ্য প্রজেক্ট। আমরা প্রজেক্ট থেকে কি করতে চাচ্ছি, কি আউটপুট চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের প্রজেক্টের স্কোপ। এখন এই যে এখানে দেখেন একটা বাড়ি আমরা তৈরি করলাম এবং বাড়ির কি কি ফিচার থাকবে, মানে কয়তলা বিল্ডিং হবে, নিচে গ্যারেজ থাকবে কিনা, তারপরে ছাদে কোনো হ্যাঙ্গিং প্লেস থাকবে কিনা, সো এরকম নানান ফিচার আমরা বলি না, কাস্টমার বলে বা আমরা ডিজাইন করে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষিণমুখী হবে না কোনমুখী হবে। তারপরে কাস্টমার চাইতে পারে যে আমার যাতে সবসময় আলো থাকে। ঢাকার অনেক বাসায় এরকম পাওয়া যায় যেখানে আসলে দেখা যায় 2-1টা রুম, আমারই একটা রুম আছে যেখানে পুরো ডার্ক, মানে লাইট ছাড়া ওখানে দেখা যায় না। আমার বাসায় এরকম আছে। তো এই যে মানে আমার চাচ্ছি যে কোনো বাসায় যাতে লাইটের কোনো অভাব না হয়, বাতাসের কোনো অভাব না হয়, সেই যে রিকোয়ারমেন্ট গুলা কাস্টমার কিন্তু কাস্টমারের ভাষায় বলবে, তাই না? ঠিক আছে, কাস্টমারের ভাষায় বলবে। এখন যারা বানাবে, এই যে আমরা দেখতেছি যে একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছি, এই প্রোডাক্টের ফিচার এবং ফাংশনালিটি স্কোপকে 2 ভাগে ভাগ করা যায়।
ঠিক আছে, এটা একটু খেয়াল করেন। স্কোপকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রোডাক্ট স্কোপ, প্রোডাক্ট স্কোপ পিএস লিখলাম, একটা লিখলাম প্রজেক্ট স্কোপ পিজে লিখলাম, পিজে স্কোপ। স্কোপকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ, একটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। কারো কি কি মনে হচ্ছে, এটা কি আমরা শুনছি আগে যে প্রোডাক্ট স্কোপ এবং প্রজেক্ট স্কোপ দুইটার মধ্যে পার্থক্য কি? এনি আইডিয়া? প্রোডাক্ট স্কোপ হচ্ছে যেটা আমাকে আমার পিও দেয়া আছে ডিফাইন, আমার বিএকিউ আছে দেয়া কাস্টমারকে, এবং সেভাবে সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট স্কোপ। আর প্রজেক্টের স্কোপ বিভিন্ন প্রোডাক্ট ছাড়াও আরো বেশি কিছু হতে পারে, এবং সেটা আহ, বিভিন্ন সময় ভ্যারিও করতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে পারে, কিন্তু প্রজেক্ট এটা ভাস্ট। আর প্রোডাক্ট হচ্ছে স্পেসিফিক বিএকিউ কাস্টমারের সাথে যেটা রিকোয়ারমেন্ট আমরা শেয়ার করে থাকি, অ্যাপ্রুভ করে তারা পিও দেয়, সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। দেখেন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার কি কি ফিচার ফাংশনালিটি থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। যে প্রোডাক্টটা আমরা তৈরি করার জন্য কাজ করতেছি সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। আর এই বিল্ডিংটা তৈরি করার জন্য কি লাগবে দেখেন, আর্কিটেকচার ডিজাইন করতে হবে না, স্ট্রাকচার ডিজাইন করতে হবে না, তারপরে লেবার কাজ করবে, হ্যাঁ, ইঞ্জিনিয়াররা কাজ করবে, তারপরে নানান ধরনের কাজ হবে, ফ্লোরিং হবে, ফ্রেমিং হবে, ফাউন্ডেশন হবে, পাইলিং হবে। এই যে আমরা এই প্রোডাক্ট স্কোপটা ডেলিভারি দেওয়ার জন্য যে কাজগুলা করতেছি সেটা কি আসলে, সেটা কি, সেটা হচ্ছে প্রজেক্ট রিলেটেড কাজ। এই কাজগুলা করলে কি হবে, এই প্রোডাক্টটা ডেলিভারি হবে। সো প্রোডাক্ট স্কোপ হচ্ছে যে প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি সেইটার ফিচার্স এবং ফাংশনালিটি, আর সেইটাকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে সমস্ত কাজ করব সেই স্কোপগুলোকে আমরা, সেই স্কোপ অফ ওয়ার্ককে আমরা বলতেছি প্রজেক্ট স্কোপ। যেমন আমি এখানে বিল্ডিং এর ক্ষেত্রে বললাম বিল্ডিংটা হচ্ছে আমার প্রোডাক্ট স্কোপ। আর বিল্ডিং করতে গিয়ে আমার স্ট্রাকচারাল ডিজাইন, এটা কিন্তু আমার ডেলিভারি না যে স্ট্রাকচারাল ডিজাইনটা কাস্টমার নিবে, হ্যাঁ, ওটাই তার জন্য মেইন না। তার ফোকাস হচ্ছে সে একটা বিল্ডিং এ ঠিকমতো থাকবে আর কি, যেখানে আলো বাতাস ঠিকমতো আছে, দক্ষিণমুখী আছে, এরকম কিছু। কিন্তু এটা কিন্তু অ্যাজ এ প্রজেক্ট টিম আমাদেরকে কিন্তু সবকিছু ফলো করে যেতে হবে এই প্রোডাক্টটাকে সলিড ভাবে তৈরি করার জন্য। তো এই প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো করতেছি সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ। সো একটা যদি আমরা গেম বলি, আমরা যদি একটা আইটির কথা বলি, তাহলে একটা মোবাইল গেমের মধ্যে কি থাকতে পারে, যে একটা ফাইটিং গেম যেখানে 30টা লেভেল আছে এবং প্রতিটা লেভেলে বিভিন্ন ক্যারেক্টারের সাথে আপনার ফাইট হবে এবং বিভিন্ন একটা কি আপনার সিনারি থাকবে, বিভিন্ন সিনারি থাকবে, বিভিন্ন জায়গায় ফাইটিংটা হবে এবং বিভিন্ন টাইপের স্ট্রেংথও থাকবে। সেগুলো হচ্ছে কি এই গেমটার ফিচার অ্যান্ড ফাংশনালিটি। আর এই গেমটা দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের গ্রাফিক ডিজাইন করতে হবে, কোডিং করতে হবে, রাইট, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, টেস্টিং করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে। অল দিস আর অ্যাকচুয়ালি প্রজেক্ট স্কোপ টু ডেলিভার দিস প্রোডাক্ট স্কোপ। সো এই দুইটাকে যোগ করে আসলে আমরা স্কোপ বলি। সো এই ভাগটা আসলে খুব ইম্পর্টেন্ট না এই জন্য, কারণ ইন্ডাস্ট্রিতে আসলে আমরা প্রজেক্ট স্কোপ বলতে এই দুইটাকেই সবসময় বুঝাই। এটা প্রজেক্ট স্কোপ মানে কি, এই দুইটাই আসলে কম্বাইন্ড, ঠিক আছে। কিন্তু একটু ডেফিনেশনটা জেনে রাখি, কারণ পিএমবকে বা আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে এই ডিফারেন্সটা আছে। আচ্ছা, আমরা দেখেন আমরা কিন্তু নতুন স্লাইডে ক্লাস নিচ্ছি। এই স্লাইডগুলো গত ক্লাসে আপনাদেরকে দিছি, পাইছেন আপনারা? সবাই পেয়েছেন তো না? মানে আগের স্লাইড কিন্তু নাই, স্লাইডটা আপডেট হয়েছে মে মাসে। এটা কি গ্রুপে দেওয়া হয়েছে ভাইয়া? হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা না পেলে আমি আবার দিয়ে দেব। মানে কন্টেন্ট মোটামুটি ঠিক আছে, কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অনেক ইমেজ এবং স্ট্রাকচার একটু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, গ্রুপে মনে হয় দেন নাই ভাইয়া। এই নাই কি ভুলে গেছি নাকি, এরকম কিছু হয়েছে তাহলে, তাই না? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষে দিয়ে দেবো। হ্যাঁ জি ভাইয়া। সো আমরা যারা আগে হার্ড কপি কালেক্ট করছি প্রেজেন্টেশন স্লাইডের, স্টুডেন্ট ম্যানুয়াল চেঞ্জ হয়নি কিন্তু প্রেজেন্টেশন স্লাইড যারা কালেক্ট করছি তারা আসলে মানে মেজর কোনো চেঞ্জ হয় নাই, ডিফারেন্ট টুকটাক চেঞ্জ হয়েছে এবং কারেকশন হয়েছে আর কি বিভিন্ন ফিডব্যাকের উপর। সো যেমন আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের শুরুতে মনে আছে এনাবলার ছিল, তাই না? এখানে কিন্তু আমরা প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ শুরু করে কিন্তু এনাবলার নাই, ডাইরেক্টলি পরের স্লাইডে চলে গেছি ডেলিভারেবলস এন্ড টুলস। সো এনাবলসটা আর নাই, ভালো করছে, বারবার এনাবলস দরকার নেই, এনাবলসটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, ওটা যা একটু মিলিয়ে দেখবেন।
সো এখানে ডেলিভারেবল টুলস এগুলো একটু মানে শেপে নিয়ে আসা হয়েছে। আগে একটা টেবিলে ছিল, এখন গ্রাফিক্যালি দেখানো হয়েছে এবং এগুলো একটু চেঞ্জ করা হয়েছে। সো আমাদের এই স্কোপ এখানে এবং এখানে দেখেন এখানে একটা ইনক্লুড করা হয়েছে, এটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা কি বলি? এই যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম পাই না আমরা, যে আমি কোন পেজে গেছি ডাইরেক্টলি বোঝা যায় যে আমি হোম থেকে কোন পেজে গেছি। এটাকে কি বলে সফটওয়্যার লোকজন? সামিরা? সামিরা কি নাই, চলে গেছে নাকি? এই যে সবাই কেনেন না ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম বাসায় ইউজ হয় না, এটাকে ব্রেড ক্রাম বলা হয় আর কি, যে আপনি এখন কোথায় আছেন এটা দেখে বোঝা যাবে। আমরা এখন কোন চ্যাপ্টারে আছি? স্টার্টিং দ্য প্রজেক্ট হচ্ছে আমাদের মডিউল, আর আমরা প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপে আছি। সো আমরা এই টপিক থেকে আসলে কি পাবো? একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, কাস্টমার কি চাচ্ছে, রিকোয়ারমেন্টটা কি কাস্টমারের। তারপরে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, পরে আমরা যাবো যে এগুলো কি জিনিস আরো যদি যাবো। তারপরে অ্যাজাইল এস্টিমেটিং, আমরা মনে অলরেডি আলোচনা করে ফেলছি অ্যাজাইল এস্টিমেটিং। প্রোডাক্ট ব্যাকলগ, কেন প্রোডাক্ট ব্যাকলগ? কারণ অ্যাজাইলের সমস্ত রিকোয়ারমেন্ট কোথায় রাখা হয়? প্রোডাক্ট ব্যাকলগে। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা রাখি কোথায়? দুইটা একটু পার্থক্য খেয়াল করেন। আমরা ট্রেডিশনাল প্রজেক্টে রাখি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে, কিংবা এর পরেও একটা ডকুমেন্ট আছে, সেটা আমরা এখানে ভিতরে গিয়ে দেখবো। আর অ্যাজাইলে কোথায় রাখা হয়? প্রোডাক্ট ব্যাকলগে। ঠিক আছে, এটা আপনার দেখে দুইবার ডুপ্লিকেট চলে আসছে, দেখেন আমার মনে হয় এটা ইটারেশন ব্যাকলগ হবে। যাই হোক, ডুপ্লিকেট চলে আসছে, এখনো এরর দূর করতে পারে না। আচ্ছা, এখানে আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে কথা বলবো এবং রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমি একটু ইয়াতে যেতে চাই আপনাদের কাছে। আসলে বিভিন্ন জায়গায় আজকে দৌড়াই নিয়ে বেড়াইতেছি রিলেট করার জন্য, ফলে আবার গোলমাল লাগতেছে কিনা কে জানে। পরে ভিডিও দেখলে আপনারা হয়তো ইয়া পাবেন। এই যে ভাই, এটা স্টুডেন্ট ম্যানুয়ালের কোন জায়গায় আছে একটু শেয়ার করে দিন ক্লাসের শেষে। না, এখন তো আমরা সব সিকোয়েন্সিয়ালি যাচ্ছি, তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। স্টুডেন্ট ম্যানুয়ালের একইভাবে আছে, মানে স্টার্টিং দ্য প্রজেক্ট এর টপিক সেকেন্ড, এটা সেকেন্ড টপিক। হ্যাঁ, টপিক বি যেখানে কিন্তু বলা আছে, এই যে টপিক বি, স্টুডেন্ট ম্যানুয়ালের স্টার্টিং দ্য প্রজেক্টের টপিক বি, সিকোয়েন্সিয়ালি যাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আসলাম, এই গ্রাফটা তো মনে আছে না? পিএম বকের। হ্যাঁ, পিএম বকের। আমরা যেহেতু এই কয়েকটা চ্যাপ্টার একদম খুব কানেক্টেড, ফলে আমি কিন্তু প্রতিটা চ্যাপ্টারের শুরুতে হয়তো এটা একবার আসবো, কারণ এটা আসলে এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে একবার যদি পারেন তাহলে পিএম বকটা পড়ে নেওয়া ভালো, আর না পারলে পড়ার দরকার নেই, কিন্তু পড়লে আসলে কনফিডেন্সটা বাড়বে। যেমন আমরা আসলে কোন চ্যাপ্টারটা পড়তেছি? প্ল্যান, হ্যাঁ, স্কোপ ম্যানেজমেন্ট, যেটা এখন টপিকের নাম করছে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। সেখানে আসলে এই যে 6টা প্রসেস আছে 5.1 থেকে 5.6, এই 6টা টপিকে কিন্তু আমরা প্রসেসই কিন্তু আমরা টপিকে পড়ব। ঠিক আছে, সো আমি যদি এখানে একটু আপনাদেরকে ব্রিফলি বলি যে আসলে কি ঘটে স্কোপ ম্যানেজমেন্টে, প্রসেসগুলো আমরা কেন ইউজ করি যখন আমরা প্রজেক্টে স্কোপ ম্যানেজ করি, তাহলে আসলে আমরা ইজিলি ওখানে রিলেট করতে পারবো। সো এটা তো আমাদের কি, এটা যে উপরে যদি যাই কি আছে, এটা ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা ইনিশিয়েশনে আছি, প্ল্যানিং এ আছি, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, ক্লোজিং। তাহলে স্কোপে দেখেন 4টা প্রসেস হচ্ছে প্ল্যানিং নিয়ে, প্ল্যানিং করতে হবে আমাদের, আর 2টা প্রসেস হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল নিয়ে। সো এটা আমরা একটু খেয়াল করি, এটা আসলে সিকোয়েন্সিয়ালি করতে হয়। প্রথমে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্রতিটা নলেজ এরিয়া কিন্তু আমি বলেছিলাম শুরুতে যে প্রতিটা নলেজ এরিয়া কিন্তু প্ল্যান দিয়ে শুরু হয়েছে, তাই না? প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, রাইট? প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট। তার মানে এই নলেজ এরিয়াটা আমরা কিভাবে করব, বা স্কোপ ম্যানেজমেন্ট কিভাবে করব প্রজেক্টে, সেটারও কিন্তু আমাকে প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া কোনো কাজ করতে পিএমআই আসলে বা পিএম বক প্রেফার করে না, যা ছোট্ট হোক সামান্য হোক, আমরা একটু কিছু প্ল্যান করে তারপর উই শুড স্টার্ট। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট হচ্ছে টোটাল যে আমরা প্ল্যানিং স্কোপ ম্যানেজমেন্ট করব, স্কোপ কালেকশন থেকে ডকুমেন্টেশন, তারপরে থ্রু আউট দ্য প্রজেক্ট এটাকে ট্র্যাক করা, আপডেট করা, চেঞ্জ ম্যানেজমেন্ট করা এবং কন্ট্রোল করা, ভার্সন কন্ট্রোলিং থেকে সবকিছু, সেটা কিভাবে করব সেটা আসলে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবং প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কালেক্ট রিকোয়ারমেন্টস কিভাবে করব, ডিফাইন স্কোপ কিভাবে করব,
এই ক্রিয়েট ডাব্লিউবিএস প্রসেসটা কিভাবে করব এবং কন্ট্রোল এবং ভ্যালিডেট কিভাবে করব থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট অফ দ্য স্কোপ, সেটা আসলে আমরা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে করি। ঠিক আছে, সো এই প্ল্যানিংটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড যেটা কাজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা। ঠিক আছে, আমরা করি কিনা এটা, যারা প্রজেক্টে কাজ করছি প্রথম কাজ কি? হ্যাঁ, মানে আপনি ভেন্ডরের থেকে কাজ পান, আপনার কন্ট্রাক্ট সাইন হোক যাই হোক, এরপরেই হচ্ছে আপনি দেখেন ইনিশিয়েশনে আমরা কি করছিলাম, চার্টার পাইছিলাম না? চার্টারে কি থাকে, হাই লেভেল সবকিছু থাকে। এবং যখন আমরা চার্টার পাইছি এবং এট দ্য সেম টাইম কি করছিলাম, আমরা স্টেক হোল্ডারের লিস্ট বানিয়ে ফেলছিলাম যে কারা কারা আমার কি স্টেক হোল্ডার, তাই না? আইডেন্টিফাই স্টেক হোল্ডারে। এখন সেই স্টেক হোল্ডারদের নিয়ে এই যে কালেক্ট রিকোয়ারমেন্ট কার কাছে করব? অবশ্যই স্টেক হোল্ডার মানে কি সোর্স। সো এই জন্য আসলে আপনারা যদি ইনিশিয়েশনের এই কাজগুলো আমরা না করি, তাহলে কিন্তু আমি কালেক্ট রিকোয়ারমেন্ট ঠিক মতো করতে পারবো না, ভুল হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আসলে চার্টার হয়ে যাওয়ার পরেই আমাদের সেকেন্ড কাজ হচ্ছে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা। তারপরে আমরা এখন এখানে আসবো রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য, স্টেক হোল্ডারের সাথে কথা বলবো। শুধু কথা বলে না, বিভিন্ন ফ্যাসিলিটির ওয়ার্কশপ করবো, মিটিং করবো, তারপরে হয়তো বিভিন্ন ডকুমেন্ট স্টাডি করবো, স্পেশালি যে কন্ট্রাক্ট সাইন হয়েছে বা স্কোপ অফ ওয়ার্ক যদি বা টর্চ যদি থাকে সেটা আমরা আলোচনা করবো। তারপর আরো অনেকগুলো মেথডস আছে যেটা আমরা দেখবো যে কিভাবে কালেক্ট রিকোয়ারমেন্ট করা যায়। এটা কিন্তু অনেক শেখার বিষয়। আমরা এখন পর্যন্ত অনেকেই বিভিন্নভাবে কালেক্ট রিকোয়ারমেন্ট করছি। কালেক্ট রিকোয়ারমেন্টের কিন্তু প্রায় 1500টা টেকনিক আছে। সো আমরা কিন্তু এগুলা প্র্যাকটিক্যাল প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবো যদি আমরা আজকে শিখি। অনেকে হয়তো অলরেডি এগুলা কিছু না কিছু প্র্যাকটিস করছি, নতুন হয়তো অনেক পাবো না, কিন্তু অনেক কিছু নতুন পাবো যেটা আমরা নিজেদের প্রজেক্টে শুরু করতে পারবো, ইউজ করতে পারবো। আচ্ছা, যখন রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম, তাহলে রিকোয়ারমেন্ট কার কাছ থেকে গ্যাদার করলাম? মেইনলি কাস্টমারের কাছ থেকে, স্টেক হোল্ডারের কাছ থেকে না, সিম্পলি স্টেক হোল্ডারের কাছ থেকে গ্যাদার করলাম। এখন স্টেক হোল্ডার আমাকে যখন রিকোয়ারমেন্ট দেয়, দেখেন একজন বাড়ি বানাবে, ঠিক আছে, মানে সিম্পল এক্সাম্পল, ধর আমি পার্সোনাল একটা বাড়ি বানাবো। তো এখন হাজবেন্ড হয়তো একটা কথা বলবে একভাবে, ওয়াইফ আবার একটা কথা বলবে অন্যভাবে, তাই না? প্যারেন্টসরা হয়তো অন্যভাবে বলবে। একই বাড়ির রিকোয়ারমেন্ট আপনি কালেক্ট করতেছেন, কি চাচ্ছেন? সো পরে দেখবেন যে এরা আসলে একটা জিনিসই চাচ্ছে, মানে অনেক কথা বলছে, যে ইনি হয়তো 10টা বিষয় বলছেন, ইনি হয়তো 20টা কথা বলছেন, ইনি হয়তো 10টা রিকোয়ারমেন্ট দিয়েছেন। এখানে দেখবেন অনেকগুলো কমিউনিটি আছে। তার মানে একটা রিকোয়ারমেন্ট যদি আপনি দিতে পারেন, তাহলে আসলে 3জনেরই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, কিন্তু 3জন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলছে আপনাকে, কিন্তু তাদের এক্সপেকটেশন কিন্তু সেম। এটা হয় না কাস্টমারের কাছে যখন কথা বলেন? কারণ বিভিন্ন জন একটা জিনিসকে বিভিন্নভাবে দেখে। টপ ম্যানেজমেন্ট একভাবে দেখে, মিডল ম্যানেজমেন্ট একভাবে দেখে, আবার যারা টিমে কাজ করতেছে তারা ডিফারেন্ট ভাবে দেখে। ফলে কিন্তু চাহিদা ডিফারেন্ট হয়ে যায়। সো আপনি যখন কালেক্ট রিকোয়ারমেন্টস করবেন, কালেক্ট রিকোয়ারমেন্টস করার পরে কি করবো আমরা? এই রিকোয়ারমেন্টটা গ্যাদার করে আমরা কোথায় রাখবো? যে ডকুমেন্টে রাখবো সেই ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন ডিফাইন স্কোপ মানে কি? এই যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে এবং আমি সমস্ত কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টে নিয়ে আসছি কালেক্ট করে। এখন আমার টিম বসে ডিসাইড করব যে আসলে কোন কোন স্কোপ, আসলে স্কোপ কি কি, যেগুলো দিলে আমার এই যে কাস্টমার, যে বিভিন্ন কাস্টমার বিভিন্ন কথা বলছে, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। সেটা আমরা, মানে কাস্টমার তো বিভিন্ন লেমেন ল্যাঙ্গুয়েজে বলবে, বিভিন্নভাবে বলবে। এখন আমরা এটাকে আসলে ডকুমেন্টেশন করব এবং সেটাকে আমরা ফাইনাল স্কোপ বানাবো, যেটাকে আমরা আমাদের ট্রেডিশনাল বা স্পেশালি বাংলাদেশে বা সব জায়গায় আমরা বলি স্কোপ অফ ওয়ার্ক তৈরি করবো। ঠিক আছে? তাহলে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন হচ্ছে প্রাইমারি ডকুমেন্ট, আর ফাইনাল ডকুমেন্ট হচ্ছে ডিফাইন স্কোপ। একদম ডিফাইন করে ফেলতেছি, দিস ইজ আওয়ার স্কোপ, এবং আমরা কি করতেছি? ফিক্স করে ফেলতেছি। এই যে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট চ্যাপ্টারের একটা টার্গেট হচ্ছে কি জানেন? স্কোপটাকে হোয়াট ইজ ইন দ্য স্কোপ এন্ড হোয়াট ইজ নট ইন দ্য স্কোপ, সেই বাউন্ডারিটা সেট করা। ঠিক আছে? হোয়াট ইজ ইন দ্য স্কোপ এন্ড হোয়াট ইজ নট ইন দ্য স্কোপ, সেই বাউন্ডারিটা সেট করা, সেটা হচ্ছে ডিফাইন স্কোপ। যে আমার স্কোপে আমি বলে দিচ্ছি যে দিস ইজ মাই স্কোপ, এটা আমি বুঝতে পারছি। এখন কাস্টমার যদি এটাকে ভেট করে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা চাইছি তোমার ডকুমেন্টেশন ঠিক আছে, তাহলে উই উইল স্টার্ট ডেভেলপিং দ্য বা এক্সিকিউটিং দ্য ওয়ার্ক। সো এই চ্যাপ্টারের কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে হোয়াট ইজ ইন দ্য স্কোপ অ্যান্ড হোয়াট ইজ নট ইন দ্য স্কোপ, সেটাকে ক্লিয়ারলি বাউন্ডারি সেট করা। আচ্ছা, এই বাউন্ডারি সেট করা কেন ইম্পর্টেন্ট?
হ্যাঁ, স্কোপের বাউন্ডারি সেট করা। স্কোপ, টাইম, কস্ট। আপনার যদি স্কোপ কমে যায় বা বেড়ে যায় তাহলে কি আপনার টাইম এবং কস্ট ঠিক থাকবে? এই যে ট্রায়াঙ্গেলের সাইড, একটা সাইড যদি কমে যায় বেড়ে যায়, স্কোপ বেড়ে গেল, তাহলে তো টাইমও বাড়াতে হবে, কস্টও বাড়াতে হবে, এবং মাঝখানে অনেক আবার কোয়ালিটি দেখে, কোয়ালিটি তো ইম্প্যাক্ট হবে। সো কেউ বললো আর স্কোপ বাড়ালাম, এটা কিন্তু খুব টাফ। সো স্কোপ বাড়ানোর জন্য আসলে সব জায়গায় ইম্প্যাক্ট পড়ে, সেই জন্য আমরা আসলে বাউন্ডারি সেট করবো। এবং আপনারা একটা তথ্য একটু আমি বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে প্রজেক্ট ফেল করে, এবং টপ 5টা রিজন আইডেন্টিফাই করে পিএমআই সব প্রতিবার। পিএমআই একটা ডকুমেন্ট বা সার্ভে বের করে, যেটা নাম হচ্ছে পালস অফ দ্য প্রফেশন। সেখানে 5টা টপ ক্যাটাগরি মানে আইটেম বের করে যে কারণে প্রজেক্ট ফেল করে, গ্লোবাল যে বিভিন্ন প্রজেক্ট আছে। তার মধ্যে দেখা গেছে প্রথম টপ 3টার মধ্যে একটা অলওয়েজ থাকে, প্রায় টানা 5 বছর ধরে একটা আইটেম আছে, যেটা হচ্ছে স্কোপ অথবা রিকোয়ারমেন্ট ঠিক মতো বুঝতে না পারা বা ফিক্স না করা। এটা হচ্ছে অন্যতম, এটা 5 বছর ধরে টপ 3-এর মধ্যে আছে। স্কোপ নিয়ে সমস্ত মারামারি, কাটাকাটি এবং প্রজেক্টের ফেলের বা চ্যালেঞ্জের কারণ এটা কমে গেলে বা কমপ্লেক্স হয়ে গেলে আপনি আসলে টাইমের মধ্যে, বাজেটের মধ্যে ডেলিভারি দিতে পারবেন না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু সেট দ্য বাউন্ডারি। বাংলাদেশের কালচারে আমরা কি করি, আমাদের উপমহাদেশ বা কালচার, বা স্পেশালি এখন বাংলাদেশের কালচার হচ্ছে আমরা উই ক্যানট সে নো, তাই না? কি আমরা পারি বা না পারি বলি যে হ্যাঁ কোনো ব্যাপার না, এটা করে ফেলবো, ঠিক আছে এটা আমি করতেছি। মানে আমরা অনুরোধে ঢেকে গেলা মানে খুবই পছন্দ করি নাকি? এই জন্য আমাদের যে বাগধারা বোধ এটা অন্য জায়গায় নেই, বাংলাদেশে আছে, অনুরোধে ঢেকে গেলা। এজাইলে তো তাই বলে। কোনটা? এখন কাস্টমার কোনো রিকোয়ারমেন্ট দিলে ওই যে চেঞ্জ করে ফেলা, আমরা তো নো বলতে পারি না। হ্যাঁ সেটা ঠিক আছে। অ্যাজাইলে তো আমরা অলরেডি আলোচনা করছি যে কোন কোন জায়গায় আমরা অ্যাজাইল প্রজেক্ট ইউজ করবো। তো সব জায়গায় তো অ্যাজাইল আবার ইউজ করাও যাবে না বা ফিট হবে না। হ্যাঁ, তো অ্যাজাইল তো ঠিক আছে, আমরা ওপেন থাকবো। আর কাস্টমার যদি আমাকে টাকা দিতে চায়, কস্ট দিতে চায় এবং সময় দিলে হবে, কোনো সমস্যা নাই, তাহলে তো ইটস ওকে। কিন্তু আমাদের যেটা প্রবলেম, আমরা কি কোনটা প্রজেক্ট স্কোপে না আমরা নো বলি না, দুই পক্ষই ধরে নেই। কাস্টমার ধরে নেই যে এটা আমাকে ডেলিভারি দিচ্ছে, আর ভেন্ডর ধরে নেই এটা আমি ডেলিভারি দিচ্ছি না। পরে এন্ড অফ দ্য প্রজেক্ট কি হয়ে যায়, দেখবেন যে পুরো গোলমাল লেগে গেছে। আমি তো এটা চাইছি, তুমি এটা দাও নাই, আর ভেন্ডর তো ধরে নিয়েছে যে এটা আপনি কোথাও লেখা নাই। সো কোনটা নাই সেটা কিন্তু আগে লিখে দিবেন এই যে স্কোপ স্টেটমেন্টে, যে আমাদের অ্যাজ পার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং these are in the scope and these items are not in the scope। এটা আমি আসলে বলতে যাচ্ছি। এটা যখন বলবেন তখন যদি যুদ্ধ হয়, মারামারি হয়, সেটা শুরুতেই হয়ে যাবে। মাঝখানে বা শেষে গিয়ে যদি হয়, তাহলে আপনি যেমন সাফার করবেন, কাস্টমার সাফার করবে এবং ফুল মানে টোটাল প্রজেক্টও সাফার করবে। তাহলে আমরা ডিফাইন স্কোপ করলাম, তার মানে কি কালেক্ট রিকোয়ারমেন্টকে রিফাইন করে আমরা ডিফাইন স্কোপ করলাম। আর ডাব্লিউবিএস কি? ডাব্লিউএস মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আমরা এই যে স্কোপের মধ্যে প্রজেক্টটাকে লিখেছি, এটা আসলে টোটাল প্রজেক্টটা। আমরা কাজ করার জন্য কি করি, প্রজেক্টটাকে আসলে ডিকম্পোজ করি, ডিকম্পোজ করে স্মলার কম্পোনেন্টে ব্রেকডাউন করি গ্রাফিক্যালি। ঠিক আছে? এটা প্রায় অনেক দিন ধরে এইভাবে আমরা সবাই ইউজ করি। আসলে হয়তো নামটা ইউজ করি না ডাব্লিউবিএস, কিন্তু সব প্রজেক্টটা আসলে অ্যাজ এ হোল ইউ ক্যান ডু। ধরেন তাজমহল, তাই না? তাজমহল কি একজন এসে হঠাৎ করে বসে দিয়ে গেছে? নো, মানে বিভিন্ন কম্পোনেন্ট, সাব কম্পোনেন্ট, ছোট ছোট পার্ট করে করে করা হচ্ছে। সব প্রজেক্টে তাই করা হয়। তো সেটিকে আমরা বলতেছি যে পুরো স্কোপটাকে আমরা ব্রেকডাউন করবো স্মলার ম্যানেজেবল কম্পোনেন্টে, যাতে ছোট ইজিলি আমরা ম্যানেজ করতে পারি প্রজেক্টটা। তো সেটাকে বলা হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস। এটা কিন্তু হার্ট অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, সব প্রজেক্টের হার্ট হচ্ছে ডাব্লিউবিএস, কারণ এই ডাব্লিউবিএস এর উপর বেস করে শিডিউলিং করা হয় এবং বাজেটিং করা হয়। আমরা যখন এটা যাব ডাব্লিউবিএস এ, তখন বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ডাব্লিউবিএস এর উপর বেস করে শিডিউল এবং কস্ট ডিপেন্ড করে। সো এই ডাব্লিউবিএস যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আপনার কস্টিং এ এবং শিডিউলিং এ কি হবে, গ্যাপ থেকে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফ্লোটা। এবং আমরা কি করব, যখন কাজ শুরু হয়ে যাবে, মাঝখানে কি হচ্ছে, মাঝখানে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং আমরা কাজে কি করব, আমাদের স্কোপ অনুযায়ী ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। যখন এই সমস্ত ডকুমেন্ট তৈরি হয়ে যাবে,
তখন আমরা একটা আউটপুট পাবো এখান থেকে, সেটার নাম হচ্ছে স্কোপ বেসলাইন। এই যে আমরা প্রথম বেসলাইনের কথা বলতেছি, হ্যাঁ, আমাদের কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে বা পিএমবকে 3টা বেসলাইন নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে স্কোপ বেসলাইন, একটা হচ্ছে শিডিউল বেসলাইন, আর একটা হচ্ছে কস্ট বেসলাইন। এই যে আমরা আয়ন ট্রায়াঙ্গেল বলতেছি, বারবার ছবিটা আঁকতেছি, কারণ এই 3টা আসলে আমাদের বেসলাইন, এর উপর বেস করে প্রজেক্টে ডেলিভারি দিতে হবে। এবং আমরা কম্পেয়ার করে দেখবো যে এটা আসলে ডেলিভারি দিছি কিনা, বা এর চেয়ে বেশি দিছি না, বা এর চেয়ে কম দিছি। ঠিক আছে, এটা হচ্ছে স্কোপ বেসলাইন। তো এই ভ্যালিডেট এবং কন্ট্রোলে আমরা কি করব, কন্ট্রোল করার চেষ্টা করব যেটা আমরা স্কোপে ডিফাইন করছি, যাতে ওর মধ্যে থাকি। আর যদি এর বাইরে যেতে হয় আমাদেরকে, তাহলে অবশ্যই চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর ফলো করে, বা যদি আমরা অ্যাজাইল ইউজ করি, তাদের যে প্রসিডিউর আছে ওইটা ফলো করে আমরা চেঞ্জটাকে করব। এবং যখন আমাদের কাজ তৈরি হয়ে যাবে, তখন আমরা কাস্টমারকে দিয়ে কি করব, হ্যাঁ, স্কোপটা যখন রেডি হবে তখন কি করব, আমরা ভ্যালিডেট করব। ভ্যালিডেট করতে হবে। হ্যাঁ, এই ভ্যালিডেট করার জন্য ট্র্যাডিশনাল প্রজেক্টে আমরা কি করি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার সাথে ভ্যালিডেট করি। এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ডিফাইন স্কোপে, ঠিক আছে, ট্র্যাডিশনাল প্রজেক্টে। আর মনে আছে অ্যাজাইলে কি করা হয়, ভ্যালিডেট কিভাবে করা হয় অ্যাজাইলে, কিসের সাথে? ওই যে একটু আগে আমরা বললাম শুরুতে যে ইউজার স্টোরির পিছনে কি থাকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, আবার ডেফিনেশন অফ ডান থাকে। মেইনলি ডেফিনেশন অফ ডানের সাথে ইটারেশন রিভিউর সময় কাস্টমারকে ডেফিনেশন অফ ডান মিট করে তাকে ডেলিভারি দেওয়া হয়, সেটা হচ্ছে ভ্যালিডেট। তাহলে অ্যাজাইলে ভ্যালিডেট কখন হয়, যখন আমরা ইটারেশন রিভিউ করি বা ডেমনস্ট্রেশন করি। আর ট্র্যাডিশনাল প্রজেক্টে কখন হয়, যখন আসলে আমরা এই প্রসেসটা করি, ভ্যালিডেট করি। এবং এটা আপনার যখন ডেলিভারি তৈরি হবে তখনই আপনি ভ্যালিডেট করাই নেবেন। কিন্তু যেহেতু ট্র্যাডিশনাল প্রজেক্টে ডেলিভারি অনেক দেরিতে তৈরি হয়, সেই জন্য আসলে ভ্যালিডেট স্কোপ হয়তো দেরিতে হবে, ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের উপর। সেই হচ্ছে আসলে এই যে 5টা বা 6টা প্রসেস, তার সিকোয়েন্সটা হচ্ছে এটা, এবং প্রতিটার কাজ হচ্ছে এটা। সেই সবগুলোই কিন্তু আমরা এখন এই যে এখানে পাবো। এখানে পাবো। সো আসেন আমরা শুরু করি। মিজানুর রহমান, ওকে। সো এই যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান বললাম না, ওই যে প্রথম প্রসেস যেটা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, তার আসলে কাজ কি? প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসের কাজ কি? স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, যে আমি কিভাবে স্কোপ ম্যানেজমেন্ট করবো থ্রু আউট দ্য প্রজেক্ট। সো এটা হচ্ছে ডেফিনেশন, হ্যাঁ। So a component of the project or program management plan that describes how the scope will be defined, developed, monitored, controlled and validated. বুঝতে পারছি? ওই যে 5টা প্রসেসের কিন্তু কথা বলতেছে এখানে, যে কিভাবে ডিফাইন করব, ডেভেলপ করব, মনিটর করব। ডেভেলপ করা মানে কি, ওই যে আমি কিভাবে কালেক্ট রিকোয়ারমেন্ট করব এবং ডিফাইন স্কোপ করব এবং ফাইনালি ডাব্লিউবিএস তৈরি করব, সেটা হচ্ছে ডিফাইন এবং ডেভেলপ। তারপর মনিটর এবং কন্ট্রোল কোনটা? মনিটর, কন্ট্রোল, ভ্যালিডেট হচ্ছে ওই যে 2টা প্রসেস, ভ্যালিডেট স্কোপ এবং কন্ট্রোল স্কোপ। সেই পুরো প্ল্যানিংটা করা হবে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে, ঠিক আছে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের চেহারা বা একটা স্যাম্পল দেখানো হয়েছে এখানে ডান দিকে দেখেন, এটা স্টুডেন্ট ম্যানুয়ালেও আপনাদের আছে। সো আমাদের মানে স্কোপ স্টেটমেন্ট আমরা কিভাবে তৈরি করব, ডাব্লিউবিএস স্ট্রাকচারটা কিরকম হবে, ডাব্লিউবিএস ডিকশনারির ফরম্যাটটা কিরকম হবে, তার মধ্যে কি কি কন্টেন্ট থাকবে, আমরা এখনো জানি না ডাব্লিউবিএস ডিকশনারি কি, পরে আলোচনা করব, ঠিক আছে। তারপরে বেসলাইন যে তৈরি হয়ে যাবে, বেসলাইন মানে কি, যখন সব তৈরি হয়ে গেল তখন যদি কাস্টমার অ্যাপ্রুভ করে যে দিস ইজ মাই স্কোপ, দিস ইজ মাই ফাইনাল স্কোপ, তাহলে সেটাকে বলা হয় বেসলাইন। এবং ওইটার উপর বেস করে আমরা এক্সিকিউশনে যাব, এবং ওটার উপর বেস করে আমরা ভ্যালিডেট এবং কন্ট্রোল, মনিটর, ট্র্যাক, ভ্যালিডেট করব আমরা। এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি হবে সেটা আমরা প্ল্যান করবো, যে কি কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে এই সমস্ত জিনিস থাকবে আর কি। জেনারেটস এ প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, কিভাবে জেনারেট করবে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। তারপরে ডাব্লিউবিএস কিভাবে তৈরি করবো আমরা, স্কোপ বেসলাইন কিভাবে ডিফাইন করবো, কার অ্যাপ্রুভাল নিতে হবে স্কোপ বেসলাইন তৈরি করার সময়, কার অ্যাপ্রুভাল নিতে হবে আসলে, স্পন্সর কিংবা কাস্টমারের, আমি না, কাস্টমার বলতে হবে যে হ্যাঁ এটাই আমাদের স্কোপ। তারপরে ফর্মাল অ্যাকসেপ্টেন্স কিভাবে হবে, মানে যখন আমরা ভ্যালিডেট করবো তখন আসলে কে কে সাইন করবে, সেগুলো কিন্তু আমাকে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে বই দিতে হবে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান প্রজেক্টের উপর বেস করে খুবই সিম্পল হতে পারে, এক পাতার একটা, যে এরকম এক পাতার একটা ডকুমেন্ট হতে পারে, কিংবা একটা দুইটা প্রেজেন্টেশন স্লাইড হতে পারে, কিংবা আসলে প্রজেক্টের উপর ভেরি করে এটা অনেক বড় ডকুমেন্টও হতে পারে, ডিপেন্ড করবে। সো এটা হচ্ছে আমাদের স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা তৈরি হয় কিসের থ্রুতে, কোন প্রসেসের থ্রুতে, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসের থ্রুতে।
এবং যখন আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি তখন আসলে আমরা কি কি টুল টেকনিক ইউজ করব? এক্সপার্ট জাজমেন্ট, ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সপার্টদের আমরা সাজেশন নেব যখন আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব। তারপরে অল্টারনেটিভ অ্যানালিসিস করব, হ্যাঁ, মানে একটা অপশনে যাব না, আমরা একাধিক অপশনকে এক্সপ্লোর করব। এবং মিটিংস তো অবশ্যই করতে হবে, যখন আমরা প্ল্যানিং করব মিটিং ইজ এ মাস্ট। এরপরে নেক্সট কাজ কি? কালেক্ট রিকোয়ারমেন্ট, রাইট? প্রজেক্টের রিকোয়ারমেন্ট কালেক্ট করা। প্রজেক্ট রিকোয়ারমেন্ট কেন বলতেছে আমরা কিন্তু লাস্টে বললাম যে প্রোডাক্ট স্কোপ বা প্রজেক্ট স্কোপ যাই হোক, সেটা এক কথা আমরা কি বলি? প্রজেক্ট স্কোপ বা প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আমরা কি কি ডেলিভারি দিতে চাই আমাদের এই প্রজেক্টে। এই যে প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, খেয়াল করছেন? যে আমি যেটা বলছিলাম প্রোডাক্ট স্কোপ এবং প্রজেক্ট স্কোপ। সো আপনারা এটা পড়ে নিয়ে তাহলে বুঝতে পারবেন যে আমি যেটা বুঝাইছিলাম আপনাদেরকে সেটা। আমরা আসলে ইন্ডাস্ট্রিতে একটাই কথাই বলি যে ওটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। সো এই জিনিসটাই আবার কারেক্টলি বলা হচ্ছে আর কি, যে হাই লেভেল রিকোয়ারমেন্টস মাইট বি ডকুমেন্টেড ইন দ্য প্রজেক্ট চার্টার, তাই না? প্রজেক্ট চার্টারে আমরা হাই লেভেল রিকোয়ারমেন্ট রাখি, verify that all the requirements are determined and documented, provide the foundation for building the WBS. মানে যে বলছিলাম যে রিকোয়ারমেন্ট থেকে কিন্তু আমরা পরে স্কোপ এবং WBS তৈরি করব। পিছনে গেছে নাকি? সরি, হচ্ছে। আচ্ছা, আমি কি একটা মিস করলাম নাকি? ঠিক আছে, প্রজেক্ট এন্ড প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, তারপর প্রজেক্ট স্কোপ। মানে ওরা আবার একটু আলাদা করছে, দেখছেন? মানে রিকোয়ারমেন্টকেও আলাদা করছে, যে প্রজেক্ট রিকোয়ারমেন্ট কি, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট কি। তারপর সেটা থেকে আবার স্কোপে আসছে, মোর ফর্মালাইজ প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ। এই যেটা বলছিলাম, দ্য ফিচার্স এন্ড ফাংশনস দ্যাট ক্যারেক্টারাইজ এ প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। এন্ড প্রজেক্ট এন্ড প্রোডাক্ট স্কোপ প্রেডিক্টিভে কি করা হয়? ওই যে আমি যে ডিসক্রিপশনটা এতক্ষণ দিলাম এটা কিন্তু প্রেডিক্টিভ ছিল। আর অ্যাজাইলে কি করা হয়? ব্যাকলগ মেইনটেইন করি আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর টলারেন্স সেট করি আমরা। টলারেন্স মানে হচ্ছে যে আসলে আমরা যে স্কোপ যে তৈরি করলাম না, আমরা বললাম যে বাউন্ডারি সেট করতে হবে আমাদের। এখন বাউন্ডারির পরে কিন্তু টলারেন্স থাকে একটা, তাই না? যে আমরা কত পর্যন্ত স্কোপ চেঞ্জ দিতে পারবো, কত পার্সেন্টেজ পর্যন্ত। হ্যাঁ, যে আমরা হয়তো 10% পর্যন্ত নিতে পারি বা 5% মতো আমাদের টলারেন্স আছে। তো সেটাকে আমরা টলারেন্স বলতেছি। টলারেন্সটা যেমন স্কোপে দেওয়া হয় প্রজেক্ট ম্যানেজারকে, যে তুমি এই পর্যন্ত তুমি ইচ্ছা করলে স্কোপ নিতে পারবে এক্সট্রা, তেমনি বাজেটে, শিডিউলে, কোয়ালিটিতে আমরা আসলে এরকম টলারেন্স সেট করি। এটুকু মতো আমরা টলারেট করবো, এর বাইরে যদি চলে যায় তাহলে আমাদেরকে মানে সেকেন্ড স্টেট করতে হবে চেঞ্জ কন্ট্রোল বোর্ডের কাছে বা অন্য অথরিটির কাছে। তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা তখন করব। সো এই টলারেন্সটা স্কোপ লেভেলেও করতে হবে। এইটা আমরা কিন্তু শিডিউল, কোয়ালিটি এইসব জায়গায় আমরা দেখব। আচ্ছা, এটা কিন্তু আমি পড়াইছিলাম, তাই না? এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মনে আছে? চ্যাপ্টার নম্বর 2 পিএম বকে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর গুলা, আর অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। মানে আপনারা যখনই কোনো প্রজেক্ট করবো তখন কিন্তু আমাদেরকে এগুলোকে কনসিডার করতে হবে। আমরা এখন কি করতেছি? রিকোয়ারমেন্ট কালেক্ট করতেছি, তখন কিন্তু ইএফ কেও দেখতে হবে, ওপিএ কেও দেখতে হবে, সবসময় দেখতে হবে এটা। সো কোনো অর্গানাইজেশনাল পলিসি প্রসিডিউর আছে কিনা যেটা আমাকে কনসিডার করতে হবে যখন আমি রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করতেছি। এটা কি আমার কোম্পানি নাকি ভাই ওই যে কাস্টমার কোম্পানি ইএফএফ, ওই যেটা দেখতে হবে? দুইটাই দেখতে হবে। এখন আমি ওই কোম্পানির ইন্টারনাল জিনিসগুলো কেমনে জানবো? এটা তো আমি জানবো কেন? এটা তো কাস্টমারের সাথে কথা বলবো না? স্টেক হোল্ডার আছে, কাস্টমার আছে, রিলেটিভ যারা আছে তাদের কাছে আমরা শুনবো না? কোলাবোরেটলি কাজ হবে, কোলাবোরেটলি কাজ করে জানতে হবে। মানে এমনি তো সব জানার দরকার নেই, যেগুলো আমার এই রিকোয়ারমেন্ট বা এই প্রোডাক্টের সাথে রেলিভেন্ট। আমি কিভাবে আমার এখানে স্যালারি ডিসবার্স হয় সেটা তো অবশ্যই আমাকে জানতে হবে, ওই অর্গানাইজেশনের পলিসি, যে কিভাবে ওখানে স্যালারি হয় সেটা আমার পলিসি জেনে লাভ নেই, সেরকম আর কি। সো এই যে ইএফ এর কিন্তু আমরা দুইটা জিনিস দেখছিলাম, তাই না?
এখানে আবার সেই কথাটা বলছে, দুইটা কিন্তু পার্ট থাকে, ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো যখন আমরা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব তখন কিন্তু এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। এটা কিন্তু চ্যাপ্টার নাম্বার 2 তে ছিল, সেটারই কিন্তু একটা জাস্ট সামারি করে টেবিলে দেখানো হয়েছে। এই জিনিসগুলো আমরা আলোচনা করছি, আমি জানি না আপনারা ভুলে গেছেন কিনা। এবং প্রায় সব প্রসেসে পিএমবকে যে 49 প্রসেস আছে, প্রতিটা প্রসেসের আসলে কমন ইনপুট থাকে ওপি এবং ইএফ। ইনপুট মানে কি মনে আছে কারো? আইটিটিও বলছিলাম, চা বানানোর এক্সাম্পল দিছিলাম, তাই না? যে প্রতিটা প্রসেসের কিছু ইনপুট থাকে, টুলস টেকনিক থাকে এবং আউটপুট থাকে। আমরা আসলে রিকোয়ারমেন্ট কালেক্ট করতেছি, সো রিকোয়ারমেন্টের কিছু ইনপুট নিয়ে আমরা আলোচনা করতেছি। যখন আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করব, ফাইনালাইজ করব, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করব আউটপুট হিসাবে, তখন আসলে আমাদেরকে ইনপুট হিসাবে ইন্টারনাল, এক্সটার্নাল ফ্যাক্টর, ওপিএ এসব দেখতে হবে। আচ্ছা, এই যে ওপি এর মধ্যে কি কি আছে এগুলো আমরা বলছিলাম, সেই জিনিসগুলো আবার এখানে মেনশন করছে। এগুলো কিন্তু রিডান্ডেন্ট, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে আসলে আমরা কি কি টুলস টেকনিক ইউজ করব কালেক্ট রিকোয়ারমেন্টের জন্য। এখানে আসলে আমার মনে হয় কিছু টাইটেল অ্যাড করলে আপনারা একটু বুঝতে ইজি হবে যে এটা আসলে কি জিনিস বলতেছে। ডকুমেন্ট অ্যানালাইসিস কোথা থেকে আসলো, তাই না? ডকুমেন্ট অ্যানালাইসিস আমরা কোন কাজ করতেছি? এখন আমরা কিন্তু যে প্রথম প্রসেসটা করতেছি, রিকোয়ারমেন্ট কালেক্ট করে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে রাখবো। সো কি করতে হবে আমাদের? আমাদের এখানে যারাই প্রজেক্ট করছি, ডকুমেন্ট অ্যানালাইসিস কি করি নাই আমরা? মানে অবশ্যই ডকুমেন্ট অ্যানালাইসিস করতে হবে। যে কন্ট্রাক্টটা সাইন হয়েছে বা আরো যত রেলিভেন্ট ডকুমেন্ট পাবেন প্রজেক্ট রিলেটেড, সবগুলোকে আমাদেরকে স্টাডি করতে হবে, এক্সপ্লোর করতে হবে, রিড আউট করতে হবে, তাই না? অ্যানালাইসিস করতে হবে, ওটাকে বলা হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। তার মানে রিকোয়ারমেন্ট কালেকশনের একটা টুল বা টেকনিক হচ্ছে কি? ডকুমেন্ট অ্যানালাইসিস। দিস ইজ এ কমন প্র্যাকটিস, সবাই করছি না এটা? প্রথমে তো ডকুমেন্ট পড়ি আমরা নাকি? সো এই ডকুমেন্টের মধ্যে বিজনেস প্ল্যান, সার্ভিস এগ্রিমেন্টস, মার্কেটিং ম্যাটেরিয়ালস, কারেন্ট প্রসেস কি কি আছে, ঠিক আছে? তারপর যদি কোনো সফটওয়্যার আগে থাকে তার সফটওয়্যার ডকুমেন্টেশন গুলা, মানে যে ধরনের প্রজেক্ট করবো তার উপর বেস করে আমরা কিন্তু এইসব ডকুমেন্ট কালেক্ট করি। আমার মনে হয় যারা প্রজেক্ট করছেন, আমরা কিন্তু প্রজেক্টের শুরু থেকে মিটিং করে এই সমস্ত কাজ করি, যে আপনারা কি কি ফর্মস ইউজ করেন, কি কি রিপোর্টস ইউজ করেন, কি কি প্রসেস ফলো করেন, সবগুলো চার্ট দেন, ফর্মস দেন, ডকুমেন্ট দেন, সেটা কিন্তু আমরা নিয়ে এক্সপ্লোর করি। সেটা হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। তারপর হচ্ছে ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ মিটিং করি না আমরা? যে আজকে আমরা টেকনিক্যাল টিমের সাথে মিটিং করব, আজকে আমরা এইচআর টিমের সাথে মিটিং করব, ঠিক আছে? করি আমরা। তো সেটা হচ্ছে ফোকাস গ্রুপ মিটিং। সবাইকে না নিয়ে এসে আমরা আসলে মানে ভাগ করে করে মিটিং করতেছি, যাতে আমাদের রিকোয়ারমেন্টটা আমরা আসলে মানে ফোকাস হয়ে কালেক্ট করতে পারি। তো সেটা হচ্ছে ফোকাস গ্রুপ মিটিং। তো নরমালি ফোকাস গ্রুপ মিটিং ডে আমরা এটা কি করি? একটা মডারেটর থাকে নরমালি, এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এবং রেলিভেন্ট। আমরা এসএমই মানে কি? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। যারা আমরা ধরেন আজকে এইচআর, তাহলে কি অন্য লোকজন নিয়ে কাজ করলে হবে? তাহলে আজকে আমরা তো এইচআর এর এসএমইদেরকে নিয়ে এবং সেই রিলেটেড স্টেকহোল্ডারদেরকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফোকাস গ্রুপস। এটা হচ্ছে একটা ওয়ে যেটা দিয়ে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারি। কোশ্চেনিয়ার এন্ড সার্ভে, এখানে কেউ আছেন যে কোশ্চেনিয়ার এবং সার্ভে দিয়ে রিকোয়ারমেন্ট গ্যাদার করছেন? এনজিও প্রজেক্টের সবচেয়ে বেশি ইউজ হয়, নট ফর প্রফিট অর্গানাইজেশন প্রজেক্টগুলোতে। তারা দেখবেন বিভিন্ন সার্ভে করে, তাই না? সেকেন্ডারি সার্ভে, প্রাইমারি সার্ভে, অনেক ধরনের ডেটা কালেক্ট করে তারা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। তো এটা আমরা কি করি, কখন করি এই ধরনের রিকোয়ারমেন্ট? একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে কোন টুলস টেকনিকটা আমরা কি বুঝাই এবং সেটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট। পরীক্ষায় প্রশ্ন আসবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে বলতে পারে যে এখানে আসলে কোন টুল টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট কালেক্ট রিকোয়ারমেন্টে। কোশ্চেনিয়ার এবং সার্ভে কোন জায়গায় বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কারো মনে আইডিয়া আছে কোনো? যে কোনো রিসার্চ কাজের জন্য ভাই, রিসার্চ টাইপ প্রজেক্টে হতে পারে, রাইট? গুড। তারপরে দেখেন যেখানে অনেক বেশি স্টেক হোল্ডার, সেখানে কি করবেন? ধরেন এক বাংলাদেশের আদমশুমারি ভাই, হ্যাঁ আদমশুমারি 60 গ্রামের 60টা গ্রামে আপনি পভার্টি এলিভেট করতে চান, তাহলে কি করবেন? আপনি হয়তো কয়েক হাজার লোকের আপনি সার্ভে করবেন। দেখেন না যে আমরা যে প্রশ্ন নিয়ে আসে না, এখন তো ট্যাবে ইউজ করে। আমাদের যখন যে শুরু আমরা যে ইয়া করলাম না, ভোটার তালিকা তৈরি করলাম না,
আমরা মনে হয় সবাই এটা এক্সপিরিয়েন্স করছেন, সবার বাসা বাসা চলে আসছিল না কাগজ নিয়ে, একদম শুরুতে ন্যাশনাল আইডি যখন দেয় নিয়ে কিন্তু যে একটা বিশেষ ফরম্যাটে কালেক্ট করছে, তাই না ডেটা। সো যখন অডিয়েন্স অনেক বেশি হয় তখন একটা জায়গা যেখানে আসলে আমরা কোশ্চেনিয়ার এবং সার্ভে ইউজ করব, আর তখন তো আসলে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ করে তো আর করা খুব টাফ হবে। আমরা অনলাইনে করে পোর্টালে দেবো, সেখানে করে ফেলবো। যে আমাদের কোভিডের যে কাজটা করলাম আমরা, এটা কি পুরো অনলাইনে, তাই না, অনলাইন বেস। সো দেখতে হবে এই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাটা গ্যাদারিং টেকনিক with varied audience, different type of audience, when a quick turnaround is needed. এই জিনিসগুলো একটু পড়তে হবে কিন্তু কখন আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোন টেকনিকটা, ঠিক আছে। সো পরীক্ষার জন্য এই অংশটা খুব ইম্পর্টেন্ট। বেঞ্চমার্কিংটা কি জিনিস? প্রথম স্লাইডে ডেফিনেশন আছে, পরের স্লাইডে কিন্তু এক্সাম্পল আছে বা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট বলছে। আমরা কি বেঞ্চমার্ক খুঁজি কিনা? আমরা একটা মোবাইল কিনবো, আমার ফ্রেন্ড একটা মোবাইল কিনছে, তাই না, আমরা কি করি যে ওইরকম একটা মোবাইল কিনতে চাই। বেঞ্চমার্ক মানে কি, যে অলরেডি একটা স্ট্যান্ডার্ড আছে, আমি একটা নতুন প্রোডাক্ট বানাবো বা নতুন একটা সার্ভিস নিয়ে আসবো, তাহলে আমি কি করবো? হ্যাঁ, ধরেন জিপি বা রবির একটা সার্ভিস আছে, তাহলে আমি চাচ্ছি যে বাংলা লিঙ্কে এরকম একটা সার্ভিস নিয়ে আসবো, তাহলে আমি তো তার মতো তো করবোই, তার চেয়ে বেটার দেওয়ার চেষ্টা করবো, তাই না। তো সেটা হচ্ছে বেঞ্চমার্ক, যে অলরেডি কোথাও আছে স্ট্যান্ডার্ড কিছু আছে, সেটাকে ফলো করে করা বা তার চেয়ে বেটার করা, ঠিক আছে, সেটা হচ্ছে বেঞ্চমার্কিং। এটা আমরা সব জায়গায় ইউজ করি, যখনই কোনো কিছু করবেন আমরা ফাইন্ড আউট করি যে কোথায় কি আছে, সেটার উপর বেস করে আমরা তার চেয়ে বেটার করার চেষ্টা করি। ভাই দ্রুত করতে চাইলে কপি পেস্ট সবচেয়ে বেটার, তাই না, কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি নাকি কি যেন এটা বলে, সুবোধ আপনি বোধহয় বলতে পারবেন কি যেন বলে, পিলগারিজম নাকি বলে, প্লেজারিয়ারিজম সফটওয়্যার। হ্যাঁ, এটাতে কাদের চাকরি চলে গেল এসব নিয়ে। হ্যাঁ, কয়েকজনের ডিমোশন হয়ে গেছে। আমাদের ভাইয়ের ওয়াইফ না, হোসেন ভাইয়ের ওয়াইফ, নামটা কি, নামটা ভুলে যাই। আচ্ছা, ইন্টারভিউ, এটা বোধহয় সবচেয়ে কমন ইউজ করি আমরা। এখানে কেউ আছে ইন্টারভিউ করি নাই কাস্টমারের বা স্টেকহোল্ডারের? ইন্টারভিউ হচ্ছে সবচেয়ে টেকনিক যেটা আমরা সবসময় ইউজ করি, মানে কথা বলা তো একটা ইন্টারভিউ। আমার বিভিন্ন প্রশ্ন আছে, কোয়েরি আছে, আমরা একটা পয়েন্ট আউট করে আমরা জিজ্ঞাসা করি। এবং ইন্টারভিউটা কি হয়, 1 to many হতে পারে, many to many হতে পারে, many to 1 হতে পারে, ডিফারেন্ট টাইপ হতে পারে, এবং ফর্মাল ইনফর্মাল ডিফারেন্ট ভাবে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি। সো ইন্টারভিউ আমার মনে হয় সবচেয়ে কমন টুলস যেটা আমরা ইউজ করি, ঠিক আছে। অলরাইট, সো এই যে পরের স্লাইডে কিন্তু আসলে কোথায় ইউজ করবেন সেগুলো কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসেন গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। আমরা কোথায় আছি আসলে? আমি কিন্তু এখনো টুলস টেকনিকে আলোচনা করতেছি, রিকোয়ারমেন্ট কালেকশন। সো এখানে গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক আমরা ইউজ করতে হতে পারে, এটা কি বুঝতে পারছি? মানে আমরা কি হয়, দেখা যায় যে এক একজন বিভিন্ন কথা বলতেছে, সে সময় কি রাখতে পারে, আমাদের ডিসিশন রাখতে পারে যে আসলে কোনটা আমরা নেব, ভোটিং লাগতে পারে। এখন এই ডিসিশন মেকিং টেকনিক 3টা আছে, দেখেন। একটা হচ্ছে ভোটিং, আর একটা কি অটোক্রেটিক ডিসিশন মেকিং। আমি সিও, অনেকে অনেক কথা বলতেছে, আমি বললাম যে কারো কথাই হবে না, আমি যেটা বললাম সেটা আপনি লিখে নেন, দ্যাট ইজ দ্য স্কোপ। তাহলে সেটা কি অটোক্রেটিক ডিসিশন মেকিং। আর ভোটিংকে আসলে আরো 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমি পরের স্লাইডে যাচ্ছি। আর আরেকটা টেকনিক আমরা খুব ইউজ করি, এটার নাম হচ্ছে, নামটা বোধহয় আমরা এইভাবে আলোচনা করি না, কিন্তু এটা আমরা সব জায়গায় ইউজ করি, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। কি জিনিস এটা? আমরা যখন ধরেন কোনো জবে লোকজনকে নেই, আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করি না, যে তার রিটেন পরীক্ষা এত পাইতে হবে, তারপরে তার অ্যাটিটিউডে এত পেতে হবে, ভাই ভাই এরকম পেতে হবে, এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরি করে আমরা মার্কস দিই, পার্সেন্টেজ দিই বা ওয়েটেজ দিই। তার উপর বেচ করে কিন্তু আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়ে তারপর দেখেছি কে হাইয়েস্ট পাইছে, তারপর তাকে আমরা নেই। সেটা কি আসলে কি টেকনিক এটা না? আচ্ছা, আমি শেষ করবো এখনই, যেহেতু 9:30 বেজে গেছে। আচ্ছা, আমরা কি মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস শুনতে পারছি তো না? মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, জি ভাই। হ্যাঁ, সবাই ক্লিয়ার তো না? এটা আমরা ভেন্ডর সিরিজের থেকে এইভাবে করি।
আচ্ছা, এখন আমরা অটোক্যাটিতে বুঝতে পারছি ভোটিং নিয়ে আলোচনা করে আজকে শেষ করব পরের স্লাইডে। আসলে ভোটিং নেওয়ার সময় আমরা কি করি, এই যে এই উপরে যে তিনটা দেখেন পরীক্ষা আসবে, কিন্তু এই যে তিনটা থেকে ভোটিং আসলে আমরা তিনটা টেকনিক ইউজ করি ভোটিং। একটা হচ্ছে তিন টাইপের ভোটিং হতে পারে। একটা হচ্ছে ইউনানিমিটি, এটা বাংলা কি? সর্বসম্মত এর বাংলা মানে হচ্ছে হ্যাঁ সর্বসম্মতি, সর্বসম্মতি। হ্যাঁ, তার মানে সবাই এক, কোনো আমাদের কোনো ডেভিয়েশন নাই। তা আমরা যখন কোনো ভোট নিচ্ছি, ভোটের মধ্যে ধরেন 10 জন আছে, 10 জনই যদি বলে যে হ্যাঁ এটার ব্যাপারে আমরা এগ্রি, তাহলে কি হবে? 100% যদি আপনি ভোট পান, তাহলে এই যে ডিসিশন ভোটিং এর টেকনিক যদি এটা ইউজ করেন ইউনানিমিটি, তার মানে ক্ষেত্রে কি হবে, আপনি 100% ভোট নাও পেতে পারেন, তাই না? 10 জনের মধ্যে কেউ ভোট দিল, দুইটা অপশন আছে, কেউ দিল 50% ভোট দিল এখানে, 40% এখানে দিল, 60% এখানে দিল, এরকম হতে পারে। তখন এসে আমরা কোনটা নেব? মেজরিটি টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে সাইডে আমরা মোর দ্যান 50% ভোট পাইছি, গ্রেটার দ্যান 50%, সেই জায়গায় আমরা কি ইউজ করব? মেজরিটি ইউজ করব, যেটাতে সবচেয়ে বেশি ভোট পাইছি। এখন মেজরিটি এমন সিচুয়েশন দেওয়া হলো যেখানে মেজরিটিও হচ্ছে না, হয় না এরকম? ওই যে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয় না, হয় না কোয়ালিশন? এই যে ইসরায়েলে হইল, ইসরায়েল প্রায়োরিটি মানে হচ্ছে যেখানে আসলে এটাও পাচ্ছি না আমরা, আবার এটাও হচ্ছে না, তখন আমরা কি করি? ধরেন কেউ 40% ভোট পাইছি, 30 পাইছি, হ্যাঁ 10 পাইছি, আবার 10 ভোটে দেয় নাই ধরেন, তাহলে কি হবে? আমরা যদি প্রায়োরিটি ইউজ করি তাহলে কোনটাতে যাব? ম্যাক্সিমাম যেখানে ভোট পাইছি, কারণ এই দুইটা একটা তো কাজ হচ্ছে না, 100%ও পাই নাই, মেজরিটি পাইনি। বুঝতে পারছি? এই যে আপনারা কিন্তু পরীক্ষার সিচুয়েশন দিবে, দিয়ে বলবো যে এটা কি মেজরিটি, ইউনানিমিটি নাকি প্লুরালিটি, সিচুয়েশনের উপর বেস করে আপনাকে আনসার করতে হবে। এটাকে আমরা বুঝতে পারছি? যদি একটু লিখে রাখি, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে গ্রেটার দ্যান 50%, আর এটা হচ্ছে কি লেস দ্যান 50% যদি কাহিনী হয়, তাহলে আসলে আমরা প্লুরালিটি ইউজ করি। আর অ্যাজাইল আমরা কি ইউজ করি? গত ক্লাসে আলোচনা করছিলাম, ফিস্ট অফ 5 না, মনে আছে? ফিস্ট অফ 5 মনে আছে তো নাকি? মানে প্রতিটা আঙ্গুল আপনি কি করে 20% এগ্রিমেন্ট, কেউ যদি 5 আঙ্গুল দেখে তাহলে ফুল ভোট। হ্যাঁ, আর আরেকটা কি আছে, থামস আপ থাম ডাউন। থামস আপ বললে তার মানে আমি এগ্রি, যদি ইয়া করে ডিসএগ্রি, আর যদি সাইডওয়েজ দেখাই তার মানে কি আই হ্যাভ সাম কোশ্চেনস। হ্যাঁ, তখন আমরা তার সাথে কথা বলে তাকে কনসেনসাসে নিয়ে আসার চেষ্টা করি। সো এই দুইটার কথা এখানে বলা হয়েছে, আরো কয়েকটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো অ্যাজ এল আমরা এই ধরনের ভোটিং টেকনিক ইউজ করি। সো এই স্লাইড থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? ক্লাস এখানে শেষ আজকে।